ঘটনাটা আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটা। মানে যারা মারা যেত করোনার সময়, তো পিছনে যে মাঠটা ছিল ওখানে ফেলা হতো। হঠাৎ ঝাপ করে একটা আওয়াজ হলো, আর পরপর যে লাইটগুলো একবার নিভে গেল। হঠাৎ ও চিল্লে উঠেছে, বলছে ভাই দেখতে পাচ্ছি আমার সাইকেল কে বসেছে কেরিয়ারে। আবার চিল্লে উঠেছে, ভাই পিঠটা জ্বলছে, দেখলাম যেন আঁচড়ের দাগ। এবার ও গাছটার দিকে তাকে হঠাৎ বলছে, ভাই কে গলায় দড়ি দিয়েছে। হঠাৎ একটা লোক আমাদের বাড়িতে এসে বলছে কিছু খাবার হবে, খাবার দেবেন, আমি সামনেই মাটি কোপানোর কাজ করছি। বাইরে বেরিয়ে খোঁজ নিয়েছে, প্রায় 1 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো রকম মাটি কোপানোর কাজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। বিশ্বাস করবে না, রাত 3টের সময় 2বার কলিং বেল বাজে আমাদের এখানে। খুলে দেখেছি কেউ নেই। লিফট দিয়ে নিচে নামলে লিফটের ব্যাপারটা দেখা যেত। সিঁড়ি দিয়ে যদি নিচে নামতো তাহলে অবভিয়াসলি একটা আওয়াজ পাওয়া যেত, সেরকম কিচ্ছু না। আর সামনে যে রজনীগন্ধা বা ওভারঅল আদার্স যে আবর্জনা ছিল, যাই ছিল, সেই জিনিসটা আপনার ছত্রাখান পুরো। রজনীগন্ধার যেমন গন্ধটা রয়েছে, তার সাথে সাথে তীব্র একটা আতরের গন্ধ। মানুষ কতটা নির্মম হতে পারে সেটা এই ঘটনাটা শুনে তুমি বুঝতে পারবে। এটা কিন্তু খুব সাংঘাতিক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে আছেন সৌমজিৎ সাধু খান। আজকে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে ঘটনাগুলো শেয়ার করেছে সৌমজিৎ, সেগুলো আপনারা শেষ অবধি শুনুন। আমার মনে হয় লাইফের কোনো না কোনো অ্যাসপেক্টে আপনারা এরকম কোনো কিছু ফেস করেছেন বা এরকম কোনো কিছুর মধ্যে দিয়ে গেছেন। ঘটনাগুলো রিলেটেবল খুব। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন শুনছেন সেটা এক্ষুনি একটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, এবং কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারাও যদি কৌস্তবের আড্ডাতে আসতে চান, এরকম কোনো প্যারানর্মাল ঘটনা শেয়ার করতে চান, অথবা অন্য কোনো বিষয়েও যদি কথা বলতে চান, আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো সৌমজিৎ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কেমন আছো? এই চলছে, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কাছের বাড়িতে থাকো, রাইট? হ্যাঁ। তুমি প্রথম যে ঘটনাটা বললে, বা প্রথম যে ঘটনাটার ব্যাপারে আমাদের অফ ক্যামেরা কথা হচ্ছিল, সেই ঘটনাটা শুনে রীতিমতো মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা, আর খুব ডার্ক এলিমেন্ট রয়েছে এটার মধ্যে। কি ঘটেছিল? আই থিঙ্ক কল্যাণীর ঘটনা। হ্যাঁ, কল্যাণী। কি হয়েছিল? ঘটনাটা আজ থেকে প্রায় 3-4 বছর আগের ঘটা। করোনার দাপটটা আস্তে আস্তে কমছে, আর বিভিন্ন কর্পোরেট সংস্থা আস্তে আস্তে কাজ করা শুরু করছে। ওয়ার্ক ফ্রম হোম আগে করতো ওই সময়টা বেশিরভাগ। তো সেই সময় আস্তে আস্তে বিভিন্ন ব্রাঞ্চও খুলছিল, মানে নতুন ব্রাঞ্চ আসছিল, কাজ করা শুরু করছিল। তো কল্যাণীতেও একটা কোম্পানি আসে, একটা কাস্টমার কেয়ারের কোম্পানি আসে, এবং একটা ন্যাশনাল শপিং অ্যাপের। তো সেইখানে ওই 2020-20 করোনা শুরু হয়েছে। তো 20 এন্ডের দিকে, মানে ওই 21 শুরু এন্ড ওই সময়টা। তো আমার বাড়ি থেকে বেশি দূর না, 20 মিনিটের ডিস্টেন্স, সাইকেল করে 20 মিনিটের ডিস্টেন্স। তো আমার বাড়ির লোক বললো যে বাড়িতে বসে বসে না থেকে একটা কাজে ঢুকে যাও ওখানে। তো ওখানে ইন্টারভিউ দিই। এবার অফিসটা যেই জায়গাটা ছিল বেশ একটা আলাদা রকমের জায়গা। অফিসটা ছিল একটা হাই রোড ছিল, হাই রোডের পাশে একটা কলেজ ছিল, তার পাশে অফিস, এবং অফিসের পিছন দিকে বিস্তীর্ণ একটা মাঠ ছিল। হয়তো পরবর্তীকালে কোনো কর্পোরেট সংস্থা অফিস করবে বা হসপিটাল হতে পারে। আর দূরে আরেকটা হসপিটাল ছিল ওই সময়। আর ওই করোনার সময় প্রচুর, মানে যারা মারা যেত করোনার সময়, ওই পিছনে যে মাঠটা ছিল ওখানে ফেলা হতো। সেটা কিন্তু মানে পরবর্তীকালে আমরা জানতে পেরেছি, গল্পটা আস্তে আস্তে এগোলে বুঝতে পারবে, যে ঘটনাটা যখন আস্তে আস্তে এগোবে তখন বোঝা যাবে যে ওই জিনিসটা কতটা ক্ষতিকর হয়েছিল ওই সময়। তো অফিসে আমি জয়েনিং করি। তো প্রথমে আমাদের শিফট দেওয়া হয় 2:11, মানে দুপুর 2টো থেকে রাত্রি 11টা, যেহেতু 24 ঘন্টাই ওখানে কাজ হয়। তো প্রথম ভালোই চলছিল। তারপরে শীতকাল, আমি আমার একটা বন্ধু আমাদের পাড়াতেই থাকতো, একই টিম লিডারের আন্ডারে ছিলাম। তো আমাদের ওই অফিসটার একটুখানি পাশেই একটা রাস্তা ছিল, যেটা শর্টকাট রাস্তা।
তো মাঝে মাঝে ওই রাস্তাতেই যেতাম যখন লেট হয়ে যেত, কারণ রাত্রি 11টা মানে 11:30 হয়ে যায়, কোনো সময় লেটও হয়ে যায়, তো ওই রাস্তায় আসতাম। তো হঠাৎ আমাদের শিফট চেঞ্জ করা হয়, আমাদের শিফট করা হয় 4টে 1টার শিফট, মানে বিকেল 4টে আমার লগ ইন, রাত্রি 1টায় আমার লগ আউট। তো রাত্রি 1টায় লগ আউট এবার একদিন দেরি হয়ে গেছে, 1:40 মতো বেজে গেছে, যেহেতু অনেক সময় লগ ইন টাইমটা মেনটেন করতে হয়, তো লেট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে ওই রাস্তাতে আমার বন্ধু বলছে তাহলে এই রাস্তাতেই শর্টকাটে বেরিয়ে যাবো, কারণ আমার বাড়ির ডিস্টেন্স 20 মিনিট মতো, কিন্তু ওইখান দিয়ে গেলে আমি 10-12 মিনিটে পৌঁছে যেতে পারবো শর্টকাটে। ওই রাস্তাটা 5-6 মিনিটের রাস্তা, একদম শর্টকাটে গেলে আমরা বাড়ির দিকে চলে যাবো। মানে যেখানটা লাশ ফেলা হতো ওই জায়গাটা? ওই লাশ ফেলা ওর পাশে, মানে আর রাস্তাটা ছিল ওর পাশে। আচ্ছা, অফিসের পিছনে তো ওই জায়গাটা ছিল, তার পাশে ওই রাস্তাটা। তো ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি গল্প করতে করতে, আর পরপর ছিল লাইট পোস্ট, পরপর লাইট পোস্ট, আর ওইখানে একটা ফার্মও ছিল, এখনও বর্তমানেও আছে ফার্মটা, এবং বেশ কিছু কোয়ার্টার আছে ওখানে, প্রায় হাতে গোনা কোয়ার্টার কিছু আছে, পরিত্যক্ত কোয়ার্টার বলতে গেলে, মানে কেউ থাকে না ওখানে। তো ওই রাস্তাটা দিয়ে আমি ওরা গল্প করতে করতে যাচ্ছি, বলছি লেট হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাবো অফিসে। ও বলছে কাজ ছেড়ে দেবো, এত চাপ কাস্টমার কেয়ারের কাজে। তো আমি আরও যাচ্ছি সাইকেল করতে করতে, হঠাৎ ঝাপ করে একটা আওয়াজ হলো, আর পরপর যে লাইটগুলো একবার নিভে গেল রাস্তাটা। হ্যাঁ, আর শীতকাল তখন, মানে ডিসেম্বর এন্ডের দিকে, শীতকাল। তো ওই সময় যখন লাইটটা নিভেছে না, আমার মনে হচ্ছে কিছু একটা নেগেটিভ ঘটতে পারে। আর তখন একটা আমি জিনিস অনুভব করি, একটা গরম হাওয়া। শীতকালে গরম হাওয়াটা আসবে কী করে আমি তখন বুঝতে পারছিলাম না, বাট গরম হাওয়া আমরা দুজনে ফিল করি, একটা গরম হাওয়া। তো আর আমি ও আর আমি যাচ্ছি সাইকেল করে গল্প করতে করতে, আমি বলছি দেখ লাইটটা নিভে গেল, শর্টকাট রাস্তা নিতে গেলাম, একটা বিপদে পড়তে পারি, কারণ অনেক শিয়াল টিয়ালও আসতে পারে, জঙ্গল ছিল পিছনে, শিয়াল টিয়ালও আসতে পারে, তো তাও যাচ্ছি। হঠাৎ ও চিল্লে উঠেছে, বলছে ভাই দেখতে পাচ্ছিস আমার সাইকেল কে বসেছে কেরিয়ারে। বলছি তুই ইয়ার্কি মারছিস, এমনি রাত হয়ে গেছে তুই ইয়ার্কি মারছিস? বলছে না, পিছনটা আমার ভারী ভারী লাগছে, মানে সাইকেলের কেরিয়ারে নাকি ওর ভারী ভারী লাগছে। আমি বলছি এখন রাত হয়ে গেছে ও বলছে না ভাই ভারী ভারী লাগছে, কিছুতেই শুনছে না, রাস্তাটা যাচ্ছি যাচ্ছি, আবার চিল্লে উঠেছে, ভাই পিঠটা জ্বলছে। কি বলছিস? বলছে না ভাই পিঠটা জ্বলছে, মনে হচ্ছে কিরকম জ্বালা জ্বালা করছে। আমি বললাম হয়তো পোকামাকড় থাকতে পারে, যেহেতু ওর ফার্ম বললাম আগে, ফার্মের ওইখানে আমি এর আগেও গেছি, ওখান দিয়ে পোকামাকড় প্রচুর থাকতো, হতে পারে পোকামাকড়, আমি এটা ভাবলাম। তো কোনো মতে ওরমভাবে চলে এসেছি। এবার এসে যখন যেখানে লাইট ফাইট আছে বা মুদিখানার দোকান রাত্রিবেলা কিছু খোলা থাকতো একটুখানি গেলেই, তো লোকাল এরিয়ার মধ্যে ঢুকে গেছি। তো ওইখানে ওর জামাটা তুলেছে, বলছে বিশাল জ্বলছে, জামাটা তুলেছে। ও যেটা দেখছে, মানে আমিও সেটা দেখলাম, মানে দেখে আমি অবাক। ওই সময় দেখলাম আঁচড়ের দাগ, আর আঁচড়ের দাগটা যদি একদিন আগের হতো বা কয়েকদিন আগের হতো তাহলে একটু শুকনো হতো, ওটা মানে প্রায় 10 মিনিট বা 5 মিনিট আগে হয়েছে এরকম একটা আঁচড়ের দাগ। আঁচড়ের দাগটা এলো কী করে, প্রথম প্রশ্ন এটা। তারপর ভালো করে একটা জিনিস খেয়াল করলাম, যেটা দেখে আজও আমি বুঝতে পারি না কী ঘটেছিল ওটা। ও সাইকেলে দেখি ছাইয়ের মতো কিছু একটা পড়ে আছে, সাইকেলের ছাই, মানে কেরিয়ারটা যেখানে বলছিল ভারী ভারী লাগছিল ওখানে ছাই। আচ্ছা আচ্ছা। তো গরম হাওয়াটা যখন এলো, তো ছাইটা এলো, তো আমার গায়েও লাগতো, ওর পাশেই ছিলাম, আমার গায়েও লাগতে পারতো। ওর অন্য কোনো জায়গায় নেই, শুধু কেরিয়ারের জায়গাটা আর পিঠের ওই জায়গাটা ছাইটা লেগে, তাহলে ছাইটা এলো কী করে? বেশ অস্বাভাবিক লেগেছিল আমার ওই সময় ঘটনাটা। তারপর আমি বললাম ছাড়, ইগনোর কর, কিছু না, হয়তো হাওয়া ফাওয়াতে হতে পারে। তো প্রথম ইগনোর করেছিলাম ঘটনাটা। তারপর ওর বাড়ি আমার পাড়ার মধ্যেই, তো একসাথে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে ওর প্রায় 7 দিন জ্বর, অফিসে আসতে পারেনি। এবার আমাদের অফিসের সিস্টেমই ছিল যে একদিন কামাই করলো মেডিকের কিছু দিতে হতো, যে কোনো প্রেসক্রিপশন বা কিছু দিতে হতো, কারণ বললামই 24/7 কাজ ওখানে। তো 7 দিন পর দেয় প্রেসক্রিপশন, দেয়, যে ভালোই জ্বর ছিল, ডাক্তার বলেছে, মানে প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে দিয়েছিল। ওটা তো প্রথম দিন গেল, 7 দিন পর অফিসে এলো। আমি ভাবলাম কি ঘটনাটা, না আমি ভাবছিলাম যে কি এমন ঘটলো যে তোমার কিছু হয়নি। আমার কিছু হয়নি, বাট আমি একটা মানে বুঝতে পারছিলাম কিছুটা নেগেটিভ ঘটবে। যখন ওই গরম হাওয়াটা আমি ফিল করেছিলাম আর লাইটটা যে নিবেছে, ওই সময় আমি একটা ফিল করেছি যে কিছু একটা ঘটছে, বাট আমি দেখতে পাচ্ছি না, এরকম একটা জিনিস আমার অনুভব হয়েছিল প্রথম দিন। বাট ঘটলো আমার বন্ধুর সাথে, এটা আমার মনে একটা সংশয় ছিল, কি ঘটলো বিষয়টা, আঁচড়ের দাগ প্লাস যে ছাইটা দেখলাম। তারপরে অফিসে এলো, সেদিনকেও আমাদের মানে ওই উইকেও ছিল 4টে 1টা শিফট। তো যথারীতি আবার রাত্রেবেলা আমাদের বেশি লেট হয়নি সেদিনকে, 1:20 মতো বাজে, 10-15 মিনিট লেট হয়েছিল, 1:20। তা আবার বেরোচ্ছি, ও বলছে না আবার ওই রাস্তাতেই যাবো, কোনো ভূত টুত না, আমি ওই রাস্তাতেই যাবো। আমি বলছি ভূতের তো বলছি না, ওখানে তো পোকামাকড়ও থাকতে পারে, বেকার গিয়ে লাভ কি? ও বলছে না এখান দিয়েই যাবো, ভূত এলে বিয়ার খাইয়ে দেবো, এরকম কথাবার্তা বলছে। কেউ কেউ থাকে এরকম, যে মানে কিছু মানে ভগবানও মানে না, নেগেটিভ জিনিসও মানে না, এরকম থাকে, তো সেটা আলাদা কথা। তো ও এরকম বলছে, ভুলভাল কথাবার্তা বলছে। তারপরে আমি বললাম ঠিক আছে
আবার যাচ্ছে 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 যাচ্ছে। এবার কিন্তু লাইট ফাইট কিচ্ছু নেমনি, যে লাইট পোস্টগুলো ছিল আগেরবার যে ঘটনা ঘটেছে কিচ্ছু নেমনি। পার্টিকুলার একটা লাইট এরকম দপদপ করছিল। আর আমি একটা জিনিস বুঝি না, যে রেলওয়ে কোয়ার্টার বা এইসব এরিয়ায় তুমি দেখবে, মানে দর্শকদেরও বলবো, যে রেলওয়ে কোয়ার্টারে দেখবে যেসব লাইটগুলো থাকে কয়েকদিন জ্বলছে, তারপরে লাইট ফিউজ হয়ে যায় কোয়ার্টারের চত্বরে। হয় চুরি হয় না কি হয় আমি জানি না, বাট বেশিরভাগ অন্ধকারই থাকে রেলওয়ে কলোনি চত্বর। তো ওই জায়গাটা ওরম টাইপেরই ছিল, মানে কিছু লাইট জ্বলছে আবার কিছু লাইট বন্ধ। এবার যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে একটা গাছ ছিল, সেই গাছটা আমি অফিসের জানলা থেকেও দেখতাম। বেশ মানে গাছটা দেখে মনে হতো যে তাকিয়ে থাকে অনেকক্ষণ, এরকম একটা গাছ, বেশ মায়াবী গাছ ছিল। এবং ফটোও তুলেছিলাম ফোনে, মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে গাছটা, এরকম টাইপের একটা গাছ ছিল ওখানে। গাছটা ছিল ওই রাস্তাটার পাশেই। এবার ও গাছটার দিকে তাকে হঠাৎ বলছে, ভাই কে গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিয়েছে? হ্যাঁ। আমি বলছি কি বলছিস? বলছে না দেখ কে গলায় দড়ি দিয়েছে, ওর কষ্ট হচ্ছে। এই কথাটা ওর বারবার রিপিট করছে। বলছে ভাই কে গলায় দড়ি দিয়েছে, দেখ কষ্ট হচ্ছে, নামাতে হবে। একটা কথাই বারবার বলে যাচ্ছে, ভাই কে গলায় দড়ি দিয়েছে, ওর কষ্ট হচ্ছে, নামাতে হবে। একটা কথাই বলে যাচ্ছে। আমি বুঝতে পারছি ও আমার সাথে এসছে, ও যদি এখন বাড়ি না যায় ওর বাড়ির লোক তো আমাকে জিজ্ঞেস করবে যে তোর সাথে আসে হঠাৎ এলো না কেন। আমি বলছি তুই কোথায় দেখছিস? ও বলছে ওই তো ওই গাছটা, যে গাছটা আমি বললাম একটু আগে, ওই পার্টিকুলার গাছটার দিকে তাকে একই কথা বলে যাচ্ছে হঠাৎ করে। এবার আমি বুঝতে পারছি আজকে অবস্থা টাইট আছে। আমি আর ও আছি রাত্রি 1:20, কিন্তু 1:20 হলো শীতকালের রাত, মানে পুরো ফাঁকা থমথমে পুরো। আর ওই জায়গাটা এরকমই ছিল, পার্টিকুলার অফিসটা যেখানে, সন্ধ্যে 8টার পর থেকে পুরো ফাঁকা হয়ে যেত। আর হ্যাঁ, ওই কল্যাণীর সাইড তো এমনিতেই একটু নিচু, আর ওটা ছিল হাই রোডের পাশে একদম। ইভেন সন্ধ্যাবেলা যে আমরা টিফিন করতে যাব, সেটা করতে গেলেও হাই রোড পার করে যেতে হতো। মানে যে হাই রোডের পাশে যে ডিভাইডার থাকে না, ভাগ করা থাকে, ওটাকে টপকে আমাদের যেতে হতো ওই পারে। সেখানেও হাতে গোনা কয়টা দোকান, তো খুবই ফাঁকা জায়গা ছিল এটা। তো এই বিষয়টা বলছে যে কে গলা ধরে দিয়েছে। আমি বলছি কি বলছিস, তুই বস, ভয় পাস না বস, তো বুঝতে পারছি কিছু ইয়ার কি মারছিস তুই। ও বলছে না, কে গলা ধরে দিয়েছে, ওর ব্যথা হচ্ছে। একই কথা বলে যাচ্ছে ওই গাছটা দিয়ে তাকে। ওর একটা সরকারি সাইকেল ছিল, পুরোনো সাইকেল। আমি ওর সাইকেলটা ওখানেই ধাক্কা মেরে ফেলে দিই। ও যদি কথা শুনছে না, আমার পিছনে বসাই কেরিয়ারে। ও যে কথাটা বলছে কোনো ঘোরের মধ্যে কথাটা বলছিল। ও যে সাইকেলে আমার বসেছে, ও কিছু বুঝতেই পারছিল না ওই সময়। ওকে টান মেরে আমি 5 মিনিটের রাস্তা বললাম, 5-6 মিনিটের রাস্তা মেরে আবার লোকালে এসেছি। যেই লোকালে ঢুকেছে আবার জ্ঞান ফিরে এসছে। ও বলছে তোর সাইকেলে বসে আছি কেন? আমি বলছি তুই কী করলি এতক্ষণ ধরে? ও বলছে কি করলাম। তখন আমি বললাম যে কি করলো ঘটনাটা। তারপর ওকে বাড়ি নিয়ে চলে এসেছি। পরের দিন আমাদের শিফটটা তখন চেঞ্জ করে। পরের সপ্তাহে উইক চেঞ্জ হচ্ছে, মানে রবিবার অবধি একটা শিফট চলে, তারপর সোমবার থেকে একটা নতুন শিফট শুরু হয়। ক্লায়েন্টের ডিমান্ড উঠেছে, তো আমাদের শিফট দেওয়া হয় আবার 2টা-11টা, যেটা নর্মাল করতাম। তখন যাচ্ছি। এবার ওখানে একটা ফার্ম ছিল, যেটা আগেই বললাম। ওই ফার্মের ওখানে সাফাই কর্মী পরিষ্কার করছিল, রাস্তা ফাস্তা পরিষ্কার করছিল। আমি আরও যাচ্ছি, তো গিয়ে বললাম, আমার কেন মনে হচ্ছিলো যে সাইকেলটা পেয়ে যাবো, কারণ সাইকেলটা দামি সাইকেল না, একটা পুরোনো সাইকেলই ছিল, হয়তো পেয়ে যাবো। আর ওই রাস্তাটা দিয়ে সাধারণ লোক অত যাতায়াত করে না। তো আমি সাফাই কর্মীটা গিয়ে বললাম যে দাদা কোনো সাইকেল পেয়েছেন এরকম, কালকে এরকম আমার সাইকেল ফেলে গেছিলাম। তখন বলছে হ্যাঁ একটা সাইকেল ছিল, সাইকেলটা দেয়, নিয়ে নেয়। এবার আমার তখন মনে ডাউট হয় যে একদিন অস্বাভাবিক কিছু ঘটতে পারে, 2 দিন ঘটা মানে কিছু একটা ব্যাপার আছে। তাও পরপর 2 দিন, পরপর 2 দিন মানে ওই 7 দিন ও জ্বরে ভুগেছিল, তারপরে হলো পরপর। আর পার্টিকুলার ওই বন্ধুটার সাথেই ঘটছে। বন্ধুটার নাম ছিল অতনু। তো ওই অতনুর সাথেই ঘটছে, আমার সাথেও ঘটছে না, কিন্তু আমি অনুভব করতে পারছি কিছুটা নেগেটিভ, বাট কিছু আমার হার্ম হচ্ছে না। তো আমি ওই সাফাই কর্মীটাকে জিজ্ঞেস করি যে এই এলাকায় কি কিছু ঘটেছিল, কোনো নেগেটিভ কিছু? আমার এই বন্ধুটার সাথে এরকম 2 দিন ধরে ঘটেছে, কালকে আবার পার্টিকুলার এই গাছটার দিকে তাকিয়ে বলছে যে কে গলায় ধরে দিয়েছে, ব্যথা হচ্ছে, ওকে নামা, এরকম বলছে। তখন প্রথমে বলতে চায় না সাফাই কর্মীটা, সাধারণ কথা। তারপর বলছে যে এই পার্টিকুলার গাছটায়, মানে 2020-তে যখন করোনাটা শুরু হয়েছিল, ওই সময় মানে তুমি একটা জিনিস দেখবে কৌস্তবদা, যে যারা মাতাল হয় তারা 2টো জিনিস খোঁজে। একটা হচ্ছে ফাঁকা বাড়ি, আর একটা হচ্ছে কোনো মাঠ যেখানে হাওয়া খেলবে, এরকম টাইপের জিনিস। আর তোমাকে আগেই বললাম যে পিছনে মাঠ ছিল প্রচুর বড়। ওইখানে 4-5 জন নাকি এসছিল, এসে মদ খেয়েছে। খাওয়ার পরে একজনকে, মানে মদ তো খাওয়িয়েছেই, খাওয়ার পরে ওকে গলায় দড়ি দিয়ে গাছে আটকে দিয়েছে। আর হয়তো মরছিল না বা কিছু একটা হবে, তো ব্রুটাল ভাবে ওকে আগুন জ্বালিয়ে দিয়েছে। মানে ঝুলন্ত অবস্থায় গলায় দড়ি রয়েছে, সেই অবস্থায় আগুন জ্বালিয়ে দিয়েছে। হতে পারে গলায় যখন দড়িটা দিয়েছে ঠিকঠাক ভাবে বাঁধতে পারেনি, মাতাল যেহেতু মদ খেয়েছে, তো নেশার সময় ঠিকঠাক বাঁধতেও হয়তো পারেনি দড়িটা, তো হয়তো দেখছে ও বেঁচে যাবে। ও যাতে না বাঁচে, ডবল কনফার্মেশনের জন্য ওকে আগুনও জ্বালিয়ে দেয়।
কি বলছো? ওই গাছটায়। এবার আমার তখন, আমি করোনার সময় কিন্তু প্রচুর ঘটনা ঘটছিল, মানে নিউজেও আসছিল প্রচুর ঘটনা, অনেক ঘটনা আসছিল। তো আমার ঘটনাটা অত মনে ছিল না। আমি তখন বললাম যে এই গাছটাতে ঘটেছিল, বলছে হ্যাঁ। তখন আমি বললাম এটা কোথা থেকে জানতে পেলে, কোথা থেকে? তখন বলছে যে তুমি লোকাল যে নিউজ চ্যানেল হয়, যে ডিজিটাল পোর্টালগুলো, তারাও কভার করেছিল। তো আমি সার্চ করি, দেখি হ্যাঁ ওইখানটায় কভার করেছিল। আর যখন উদ্ধার করা হচ্ছিল লাশটাকে, প্রায় 10-15 দিন কিন্তু ওই লাশটা ওইভাবেই ছিল। 10-15 দিন কেউ দেখেইনি? কেউ দেখেনি, কারণ ওটা অফ সাইড না, আর ফার্ম তখন বন্ধ ছিল, আর করোনা চলছে। তো ওই সাইডটা দিয়ে রাস্তা থেকে খুব কম লোকই গেছে ওই রাস্তাটা দিয়ে। আর যেহেতু একটু ভেতরে গাছটা ছিল, পার্টিকুলার গাছটা, মানে বললাম শর্টকাট রাস্তার পাশে ছিল। তো যখন উদ্ধার করছে, ভিডিওটা আমি দেখলাম ভালো করে, যে মাছি মানে ঘিরে আছে, মনে হচ্ছে মৌচাক হয়ে গেছে, মাছি এত ভনভন করছিল। আর লোক পুরো বডি তো গলে পচে গেছে, মানে সামান্য একটা মনে হচ্ছে, কি বলবো, একদম মানে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, মাছি ভনভন করছে, পুরো সামান্য কিছু একটা অংশ পড়ে আছে এরকম একটা মনে হচ্ছে। পুরো তো গেছেই, হালকা হয়তো কিছু মাংস, সেটাও পচে পচে পড়ছে, আর মাছি ভনভন করছে, একদম মানে খুবই একটা খারাপ দৃশ্য। তো সেইভাবে উদ্ধার করছিল। তখন দেখলাম যে মানে লোকাল যে ডিজিটাল পোর্টালগুলো হয় তারা কভার করেছিল। তো তারপরে ওটা জানতে পারলাম। তারপরে আবার অফিস চলে এসেছে, আমাদের যে শিফট অফিস চলে এসেছে। এবার আমার মনে তখন একটা প্রশ্ন, যে আমার সাথে কিছু ঘটছে না, আমি তো জ্যোতিষী না যে আমি কোনো প্রোটেকশন নিয়ে আছি যে আমার সাথে কিছু ঘটবে না, বন্ধুটার সাথে কেন ঘটছে? তো আমি ওকে সন্ধ্যাবেলা যখন আমাদের ব্রেক হয়, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুই কিছু করেছিস নিশ্চয়ই, কিছু না করলে এটা হবে না, তাহলে তো আমারও কিছু একটা এফেক্ট পড়তে পারতো। আমি বুঝতে পারছি যে নেগেটিভ কিছু ঘটবে বা ঘটছে, বাট কিছু আমি ফিল করতে পারছি না ওইভাবে। মানে ওর যেমন পিঠে আঁচড়ের দাগটা পড়লো, প্লাস আরও যে ঘটনাগুলো বললাম, তখনও প্রথমে বলতে চাইনি। পরে আমাকে যেটা বলছে যে ও একদিন ওই গাছটায় টয়লেট করেছিল। এবার আমি ওকে কি করবো তখন, তুমি বলো? ওখানে এমনি করোনার প্রচুর বডি ফেলেছিল ওই সময়, যেটা পরে জানতে পেরেছি। ওই সময় জানি না ঘটনাটা, কিন্তু পরবর্তীকালে ওটা জানতে পেরেছি যে ওই সময় ফেলেছিল। প্লাস এই লোকটাকে ওইভাবে ব্রুটালি মার্ডার করা হয়েছিল বলতে গেলে। তো সেই লোকটার কিন্তু পরিচয় পাওয়া যায়নি, যাকে মার্ডার করা হয়েছিল তার দেহাংশে কিছুই ছিল না যে আইডেন্টিফাই করবে পুলিশ, সেটা করতে পারেনি। তো সেটা বেওয়ারিশ লাশ হিসেবে এমনিই তো শেষ ওটাকে, বাট যা ছিল ওটাকেও এন্ড করা হয়েছিল। আর সেখানেও টয়লেট করেছিল। হ্যাঁ, তো তারপর থেকে ওর সাথে এই জিনিসগুলো ঘটে। এবার এটা কিছু একটা এন্ড করতে হবে। তো সেখানে আমি বললাম এটা বাড়িতে জানানো উচিত। তো আমাদের পাড়ায় একজন থাকতো, ভৈরবী মা বলতো ওনাকে। তো ওনার যে মন্দিরটা ছিল বেশ ইন্টারেস্টিং। মানে তুমি যদি মানে আমি যদি ফটো দেখাতে পারতাম ভালো হতো ওই জায়গাটার। রিসেন্ট উনি মারা গেছেন, ওনাকে বলা হতো ভৈরবী মা, কালী সাধক ছিল। তো ওনার সাধক ছিল না সাধিকা, কালী সাধিকা ছিল। তো উনি ওনার যে মন্দির, ওই মন্দিরের মধ্যে খুলি রেখে দিয়েছিল 4-5টা। আচ্ছা। আর পুরো সিঁদুর হয়, সিঁদুরে ল্যাপটানো। আচ্ছা। তো তখন তো এত পডকাস্ট ছিল না বা এত কিছু আমাদের নলেজ ছিল না, যারা মানে সাধনা করে তারাই হয়তো নলেজটা দিতে পারতো। তো তখন আমি বুঝতাম না কি জিনিসগুলো। এখন তোমার পডকাস্ট থেকে যেমন অনেক কিছু জানতে পারি। তো তার মানে ওটা নিশ্চয়ই প্রেত সাধনা বা কিছু একটা নিশ্চয়ই করতো, যে খুলিগুলো তারা রেখেছিল কেন, কিছু তখন আমার মনে হয়েছিল এটা। তো উনি তখন বলে যে ও একটা কাজ করেছে, সেই জন্যই ওকে এই ক্ষতিগুলো করছে। তো বল কি করেছিস? তখন ও সত্যিটা বললো যে টয়লেট করেছিল ওখানে। তখন উনি আমাদের ঠান্ডা মাথায় বললো যে তোর বাড়িতে যদি কেউ এসে টয়লেট করে বা ডিস্টার্ব করে, তুই তো রাখবি ডেফিনেটলি। তো সেখানে ওর ওটা করা উচিত হয়নি। তো অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় টয়লেট করে বা মানে নেগেটিভ জিনিসপত্র ওরা কেয়ার করে না। তো সেটা ওর করাটা ভুল হয়েছিল। তো সেখানে ওকে একটা তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পরে আরেকটা জিনিস করে বেশ ইন্টারেস্টিং লাগে, সেটা আমার মা আমাকে আজও করে। সেটা হচ্ছে যদি কারো নজর লাগে না, ধরো কোনো মানুষের নজর হোক বা প্রেতের নজর, একটা পান পাতা, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা না, লাল যে লঙ্কা হয়, শুকনো লঙ্কা, এই 3টে জিনিস নিয়ে তোমাকে পুরোটা ঝেড়ে, মানে তোমার যদি হালকা জ্বর ফিল হচ্ছে বা মনে হচ্ছে যে কিছু একটা নেগেটিভ কিছু, তো এরকম ভাবে করে ওটাকে আগুন জ্বালিয়ে দিল। এবার যদি জ্বালানোর পরে যদি গন্ধ বেরোয়, তাহলে হয়তো তোমার নজর লাগেনি, বাট গন্ধ না বেরোলে নজর লেগেছে। এখানে একটা কথা বলি, মানে তুমি যে জিনিসটা বললে এই জিনিসটাও করে অনেকে, শুকনো লঙ্কার সাথে চুন মেশায় এবং অ্যান্টি ক্লকওয়াইজ মাথা থেকে পা অব্দি সর্বাঙ্গে ঠেকিয়ে ঘোরাতে হয় 7 বার। মাথায় থেকে শুরু করে মাথা অব্দি এলো, তারপর আর একবার, মানে হাফ অব্দি গেলাম, পায়ে থামলো, 7.5 বার হলো।
তো তারপরে তুমি যদি পোড়াও অনেক ক্ষেত্রে গন্ধ পাওয়া যায় যদি নজর না লাগে। আর আরেকটা যেটা বললে গন্ধ না পেলে ডেফিনেটলি নজর লেগেছে। আর একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে লঙ্কা পোড়াবার সময় তুমি যদি চামড়া পোড়া গন্ধ পাও, ঠিক আছে, এটা কিন্তু খুব সাংঘাতিক। তখন কনফার্মেশন পাওয়া যায় যে প্রেত, পিশাচ এরকম শ্রেণীর কোনো কিছুর নেগেটিভ নজর এন্টিটি বা কিছু। বা তাদের ছায়ার মধ্যে তুমি রয়েছো। তারপর কি হলো? হ্যাঁ, তো এই ওরম পোড়ানোর পরে দেখছে কোনো গন্ধই বেরোচ্ছে না, ঠিক আছে। এবার ও যে ছেলেটা এখনো বিশ্বাস করছে না, ও বলছে কিছু না, ও কিছু না, এরকম করছে। তো বলছে ঠিক আছে, তোর তাহলে মাকে করে দিচ্ছি, মানে আন্টিকেও তাহলে করে দিচ্ছি, দেখ। তো সেম জিনিস যে আন্টিকেও করে, মানে আরেকটা পান পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ওইটা দিয়ে আবার করে, প্রচুর গন্ধ বেরোচ্ছে লঙ্কার। তাহলে সেম জিনিস দুজনকে করলো, বেরোলো না। এই জিনিসটা আমারও ছিল যে হয়তো চুনের মধ্যে লঙ্কা দেওয়া হয় বলে গন্ধ বেরোয় না। আমি এমনি নর্মাল একবার করে দেখেছিলাম, হ্যাঁ, টিকতে পারিনি ঘরের মধ্যে। সেটাই বলছি। সেক্ষেত্রে ওই যে জিনিসটা করলো, তারপর আমাকেও করেছিল। তার ওই সময়ের মধ্যে আমার একটা এফেক্ট পড়েছিল, সেটা হচ্ছে একটু জ্বর জ্বর লাগতো ওই সময়টা, মানে একটু জ্বর জ্বর লাগতো আর মাথাটা ভারী ভারী লাগতো। এটা আমার হয়েছিল ওই সময়ের মধ্যে। তো আমাকে যখন করলো, একটা অনুভূতি তোমাকে বলছি, সেটা তুমিও রিলেট করতে পারবে আর দর্শকরাও রিলেট করতে পারবে। কানে মাঝে মাঝে তালা লেগে যায় না, তালা লাগার পর হুট করে যখন খোলে পুরো আওয়াজটা ক্লিয়ার শুনতে পাচ্ছি, এরকম একটা হয়। ওটা যখন আমাকে করে সেম অনুভূতি আমার হয়েছিল, যে মাথাটা যে ভার ভার হয়ে আছে, প্লাস একটু জ্বর জ্বর লাগছে বা একটু ক্লান্ত লাগছে। ওটা করার পর 5 মিনিটের মধ্যে আমার মনে হলো আমি ঠিকঠাক, রিলিফ লাগছে। ইভেন এই প্রক্রিয়াটা আমার মাকে, আমি রিসেন্টও আমার হঠাৎ মনে হচ্ছিল একটু জ্বর জ্বর আসবে, আমার মাকে বললাম মা একটু করো তো, মা বলছে ঠিক আছে কালকে এনে করে দেবো। আর যাদের খুব নজর লাগার দোষ আছে তাদের প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দিন করা উচিত। প্লাস আমার কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল একজনের সাথে, তো আমার মনে হচ্ছিল হতে পারে ও মানে আমার সাথে ঝামেলা পারছে না বলে, বা কিছু একটা ওর খারাপ লেগেছে বলে আমার মনে হচ্ছিল। এবার সেখানে কিছু করেছিল আমার উপর, হ্যাঁ কিছু করেছিল বলবো না, বাট মানে ওর রাগ ছিল আমার প্রতি, বা একটা নজর, মানে কি বলবো, ধরো তোমাকে আমি খারাপ দৃশ্য দেখছি, হিংসা করছি, তোমার জায়গায় যেতে পারছি না, তো ভুলভাল কমেন্টস করছি। অনেকে আছে তোমার চ্যানেলও যে তারা তো রিলেট করছে তাও ভুলভাল কমেন্ট করে, কারণ তোমার জায়গা হয়তো যেতে পারছে না। তো সেরকম ওর সাথে একটা হালকা ঝামেলা হয়েছিল। তারপরে আমার হালকা জ্বর জ্বর লাগছিল একদিনকে, আমি আমার মাকে বললাম একটু করে দাও তো, যেই করেছে কোনো গন্ধ বেরোচ্ছে না। তাহলে আমি প্রেডিকশন মিলিয়ে দিচ্ছি সে মতো তখন, কিন্তু এই জিনিসটা ঘটে, মানে এটা আমি রিলেট করতে পেরেছি। তো এটা ঘটেছিল, তারপরে ওকে একটা তাবিজ দেয়, দেওয়ার পর থেকে আর ওই রাস্তা দিয়ে এলেও আমাদের অত কিছু, মানে নেগেটিভ জিনিস কিছু একটা আছে বা বুঝতে পারছি, বাট কোনো হার্ম করেনি ওখান থেকে। আর টেকনিক্যালি তুমি কিছু করো যার জন্য তোমার দিকে নজরটাও যায়নি, শুধু একটা মানে জ্বর জ্বর ভাব বা ওই বিষয়টা একবার এসেছিল, আর ওই সময় কিছু হয়, কারণ ওই জায়গাটার মধ্যে দিয়ে তুমি পেরোচ্ছিলে। হ্যাঁ পার্টিকুলার। আর পরবর্তীকালে যেটা আমি প্রথমেই বললাম, যে ওই পুরো মাঠের এরিয়াটার মধ্যে যে করোনার সময় প্রচুর ডেড বডি কিন্তু ফেলা হচ্ছিল, আর করোনার সময়টা প্রচুর আতঙ্ক হয়ে গেছিল যে করোনার ডেড বডির ছুলেই বা কিছু হলেই মানে আমাদের করোনা হয়ে যাবে, বা একটা খুব আতঙ্ক ছড়িয়ে গেছিল। তো এগুলো পুরো মানে কি বলবো, বস্তা করে পুরো প্যাকিং করে ওই সময় ডেড বডিগুলো ফেলা হচ্ছিল। আর একটা হসপিটাল বলেছিলাম যে ওই এরিয়ার মধ্যে ছিল, ওই হসপিটালগুলো থেকে বেশিরভাগ ফেলা হচ্ছিল ওই সময়, পোড়ানো হচ্ছিল। ওই সময় করোনা কে পোড়াবে, তখন তো খুব একটা প্যানিক হয়ে গেছিল না 20 সময়, ভেবে দেখো যখন সবে সবে করোনাটা শুরু হলো, একদম বিশাল প্যানিক হয়ে গেছিল লোকের, যে কি হবে। মানুষ তো মৃতদেহ দেখতেও পায়নি প্রিয়জন না, প্লাস জ্বর হলেই করোনা বলে দেওয়া হচ্ছিল, হসপিটাল পাঠিয়ে দেওয়া হচ্ছিল একদম। এবার যারা পুরনো ডাক্তার ছিল, যেমন আমাদের ওখানে একজন ডাক্তার ছিল অর্জুন ডাক্তার, তার নাম, খুব সিনিয়র ডাক্তার। তো ওনার আমাদের পরিবার 3 জনেরই জ্বর হয়েছিল, কিন্তু যা মেডিসিন দিয়েছিল বলেছে ঘরে থাকো, কোনো কিছু অসুবিধা হবে না। তো 1 সপ্তাহ মতো হাড় ভাঙা জ্বর হয়েছিল ওই সময়, মানে হাড় ভাঙা মানে বোঝা তো সেরকম টাইপের জ্বর, কিন্তু কোনো হসপিটালে ভর্তি হতে হয়নি, কিচ্ছু হতে হয়নি। কিন্তু অনেক সময় অনেক ডাক্তার প্যানিক করে দিচ্ছিল যে করোনা হয়েছে বা এই, ওই সময়। আর বেশিরভাগ ক্ষেত্রে না, মানে বাড়িতে থাকলে তাও ঠিক হয়ে যাচ্ছিল, হসপিটালে গেলে অনেকেই ফিরে আসেনি। তা আছে। আমাকে একটা কথা বলো, করোনার সময় এই যে লাশগুলো বেওয়ারিশ বা অনেক লাশ আছে যেগুলোকে পরিবারের কাছে হ্যান্ড ওভারও করা হয়নি, তুমি বললে যে ওই মাঠে কবর দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বা আমরা জানি যে শুধুমাত্র আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্মে আগুনে পোড়াবার যে ব্যাপারটা সেটা রয়েছে, অন্যান্য যে আব্রাহামিক রিলিজিয়ান রয়েছে লাইক জুডাইজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, এইসব জায়গাতে মাটিতে কবর দেওয়ারই ব্যাপার রয়েছে। তাহলে এই যে মানুষগুলো, এই মানুষগুলো তো কবরই দেওয়া হয়েছে। আর যদি আমি মনে করি যে ভগবান এক, তাহলে শেষকৃত্যটা যাই হোক, প্রবলেম আমার তো কথা নয়।
আমাদের হিন্দু ধর্মে তোমার আগুনে পোড়াবার নিধান রয়েছে, এটা কেন? আমি রিসেন্ট একটা বই পড়ছি, বইটার নাম হচ্ছে মরণের পারে, স্বামী অভেদানন্দের লেখা। তো বইটার মধ্যে একটা চ্যাপ্টার আছে যে মরণের পরে বলেই একটা চ্যাপ্টার আছে যে মরণের পরে কি হয়। তো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস করা হয়, তুমি যেটা বললে মুসলিম ধর্মে বা অন্যান্য ধর্মে মমিও করা হয়, যে পিরামিড, মিশরে, মিশরের পিরামিড মমিও করা হয়, ওখানে বিভিন্ন জায়গা বিভিন্ন ধর্মে বিভিন্ন জিনিস করা হয়। তো আমাদের এখানে হিন্দু ধর্মে কেন পোড়ানো হয়, তো এখানে জিনিসটা লেখা যে ধরো আমি তুমি বা সাধারণ মানুষ সব একটা দেহে বাস করছে, এবার কেউ সুন্দর কেউ অসুন্দর যাই হোক, বাট একটা দেহে বাস করছে, এত বছর ধরে বাস করছে, তো সেটার উপর একটা মায়া বা মোহ তৈরি হয়। এবার সে যখন মারা যাচ্ছে, শ্রাদ্ধানুষ্ঠানের সময় 11 দিন বা 10 দিনের যে পিরিয়ডটা থাকে, ওই সময় বলা হয় যে সে আত্মা পুরোটা দেখে, এবং যখন দেখে প্রথম দিন সে কান্না করছে, পরের দিন কান্না করছে, আস্তে আস্তে পরিবারের লোক কিন্তু তাকে ভুলতে থাকে, মায়াটা কমতে থাকে, কষ্টটা কমতে থাকে। তখন ও দেখে যে পরিবারের লোক যখন আমাকে ভুলে গেছে, আমি চলে যাই। এবার অনেকে আছে সেই মোহমায়াটা ত্যাগ করতে পারে না। তো পার্টিকুলার ওই চ্যাপ্টারটা লেখা আছে যে মনে করে বইটা যে পোড়ানো কেন হয়, সেটার কারণ ওখানে যেটা লিখেছে যে আমরা এতদিন ধরে একটা শরীরে বাস করছি, সেই শরীরটাকে যদি কবর দেওয়া হয়, সে আত্মা এসে বারবার দেখে এই শরীরটার কী অবস্থা। এবার সেই যদি দেখে যে বিভিন্ন পোকা সেটা খাচ্ছে, পচে যাচ্ছে, দেহটা মানে আস্তে আস্তে এত সুন্দর দেহ যেটার মধ্যে সে ছিল সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, তো তার সেটা খারাপ লাগবে এবং সে ওই চত্বরেই ঘোরাফেরা করবে। তো প্রথম যে ঘটনাটা আমি তোমাকে বললাম আজকে, যে এত মানুষকে কবর দেওয়া হয়েছে, তো কবর দেওয়া হলো, পরিবারের লোক তো ঠিকভাবে শ্রাদ্ধও করতে পারলো না, কিছুই করতে পারলো না, আর পার্টিকুলার ওই জায়গাটা করা হলো, এবং সে জানতোও না কিছুক্ষণ আগে সে হয়তো মারা যাবে। করোনার সময় কিন্তু হুটহাট মানুষ মারা যাচ্ছিল। আমার ক্ষেত্রেই হয়েছে যে আমি একজনের বাড়ি যাব, অনেকদিন দেখা হয়নি, তো হঠাৎ গেছি, আমার বাবার এক আত্মীয়, তো গেছি, হঠাৎ শুনছি পাড়ার লোক বলছে উনি তো মারা গেছে 1 মাস আগে। তো সেদিনকে আমি আমার মা দুজন মিলে কিন্তু গেছি বাড়ি চিনতে চিনতে, অনেকদিন পর যাচ্ছিলাম, আচ্ছা, নতুন শিফট করেছিল ওরা একটা জায়গায়। তো গিয়ে পাড়ার লোক বলছে এরমধ্যে তাকাচ্ছে আমাদের দিকে দুজনের দিকে। আমরা খুবই কমই ঘুরতে যাই একসাথে, মানে আমি আর মা একসাথে খুব টাইম কমই হয়, বাট ওখানে গিয়ে ওরকম ঘটনাটা ঘটেছিল যে উনি 1 মাস আগে মারা গেছে। তো করোনার সময় এরকম কিন্তু হুটহাট মানুষ মারা যাচ্ছিল। তো আমি ওই চ্যাপ্টারটা পড়ে এটাই বুঝলাম যে পুড়িয়ে দিলে কি সেটা শেষ হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়, তাহলে কোনো মায়া মোহ থাকছে না। এবার অনেক জায়গায় বলে যে ফটো যে বাড়িতে রাখে না, সেটাও নাকি অনেক সময় অশুভ বলা হয়, যে ফটো যদি রেখে তাকে খাবার দেওয়া হয়, মানে মৃত মানুষের ফটো বাড়িতে রাখা উচিত। হ্যাঁ, সেটা কিন্তু তোমার পডকাস্টে আমি অনেক জায়গায় শুনেছি, প্লাস অনেক জায়গায় আমি দেখেওছি এরকম ঘটনা, যে মৃত মানুষের ফটো রেখে সেখানে খাবার দেয় বা কিছু করে। সেটা হয়তো বছরে একটা দিন করলো, যে বাৎসরিক যে দিনকে, কিন্তু রোজ যদি করা হয় সেটাও তো মানে আমরা যে একটা আলোচনা করছি, পজিটিভ আলোচনা করি বা নেগেটিভ করি, একটা ভাইবস তৈরি হয় একদম। তুমি দেখবে আমাদের ওখানে একটা মন্দির আছে, আমার মানে কাছাকাছি, হংসেশ্বরী মন্দির, খুব একটা পপুলার মন্দির। তো ওইখানে যখন যাই না, একটা ঠান্ডা ফিল হয় ওখানে গেলে, মানে এত পজিটিভ ভাইব মন্দিরটার, যে একটা আলাদা ভাইব ফিল হয়। আর অনেক সময় দেখবে অনেক কোনো একটা বাড়িতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম, ওই জায়গাটা গিয়ে আমরা কিছু নেগেটিভ ফিল করি, একটা ভাইব ফিল করি যে আজকে হয়তো কাজটা খারাপও হতে পারে, হঠাৎ মাথায় নেগেটিভ চিন্তা আসতে থাকে, কিন্তু ওই মন্দিরটা গিয়ে আমার কিন্তু শান্তি লাগে। আরেকটা মন্দির আছে আমাদের ওখানে, মান্দার স্কুল বলে একটা স্কুল আছে, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটা যখন ঘন্টাটা বাজে না সন্ধ্যাবেলা, যে সন্ধ্যা আরতি হয়, কোনো রিল্যাক্স লাগে, পুরো এরিয়াটা পজিটিভ একটা ভাইব পরিপূর্ণ হয়ে যায়। তো এটা কিন্তু ফিলিংস এর ব্যাপার, কেউ যদি অনুভব না করে তাহলে সে বুঝবে না। মানে যখন আগুনে পোড়ানো হচ্ছে একেবারে শেষ, অস্তিত্ব নেই, ছাই হয়ে গেল। বাট যখন কবর দেওয়া হচ্ছে, তুমি যেটা বলছো, আস্তে আস্তে দেহটা ডিকম্পোজ করছে, আর পুরোপুরি যেহেতু শেষ হচ্ছে না, যে আত্মা রয়েছে সে বারবার দেখতে আসে। তাহলে কি এটা কনসিডার করা যেতে পারে যে অন্যান্য ধর্মে যেখানে কবর দেওয়া হয় বা মাটিতে মিশিয়ে দেওয়া হয় দেহটা, তারা সচরাচর মুক্তি পায় না? বেশিরভাগ আমরা তোমার পডকাস্টে আমি দেখেছি যে জিন রিলেটেড অনেক ঘটনা, প্লাস জিনের পজিশন, এগুলো কিন্তু অনেক প্রচুর ঘটনা ঘটে এই জিনিসগুলো। আর বেশিরভাগ দেখবে কোনো কবর স্থানে কেউ থুতু ফেলেছে, তোমার আমি অনেক ঘটনা শুনেছি যে পার্টিকুলার তুমি একটা জায়গায় গেছিলে পাহাড়ে, সম্ভবত পাহাড়ে, ওইখানে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, কবরের ঘটনাই কিন্তু ঘটেছিল, স্টেলা ম্যাকগ্রেগর, হ্যাঁ, কবরের উপর আমরা ক্রিকেট খেলেছিলাম। তাহলে ওই জিনিসটা তুমি কিন্তু জানতে না, সাধারণ লোক জানবেও না, কিন্তু যদি কোনো একটা শ্মশান আগে ছিল বা কাউকে পোড়ানো হয়েছে সেই জায়গাটায়, সেটা কিন্তু বেশিরভাগ
ডেস্ট্রয়ই হয়ে যায় বা একটা পার্টিকুলার ভাগ করে দেয়। আর তার থেকেও বড় কথা আমার যেটা মনে হয় যে শ্মশান খুব পবিত্র একটা জায়গা। এবার এই জায়গাতে মানুষ মুক্তি পেয়ে যায় পুরোপুরি, অনেকে পায় অনেকে হয়তো পায় না, বাট আমার খুব একটা শ্মশানে গিয়ে কখনো নেগেটিভ কিছু ফিল হওয়ার কথা যদি বলো সেরকমটা হয়নি। অনেক সময় রাতেও শ্মশানে যাই, তো সেই ক্ষেত্রেও অসুবিধা হয় না। কিন্তু কোনো কবরস্থান বলো বা কোনো, যেমন পার্ক স্ট্রিটের যে গ্রেভিয়ার্ড রয়েছে, এখানে যাওয়ার পর কিন্তু মাল্টিপল টাইমস আমি 2018-তে একবার গেছিলাম এবং 2022-এ একবার গেছিলাম, 22-এর শেষের দিকে। দুবারই কিন্তু প্রবলেম ফিল হয়েছে আমার। তো তুমি যেটা বলছিলে যে তোমার এই ঘটনাতে কবর দেওয়া হয়েছে এবং শেষকৃত্য প্রপারলি হয়নি, এই জিনিসটা খুব ম্যান্ডেটারি। তার জন্য ওখানে সেই সকল প্রেত বলো আত্মা বলো সকলে রয়েছে, তার সাথে সাথে এরকম একটা নির্মম খুনও ঘটেছে। রিসেন্ট তুমি দেখবে মানে মাস যে ডেথ বলতে গেলে এই করমণ্ডল এক্সপ্রেসের যে ডেথটা হলো, এত লোক মারা গেল, তো সেখানে নিউজ চ্যানেলও কভার করেছিল যে কয়েকদিন পরও কান্নার আওয়াজ শোনা যেত ওইখানে। এবার সেটা আস্তে আস্তে ফেড আউট হয়েছে। তো এনার্জিটা, যে সবাই বলে যে এনার্জি বলে কিছু নেই, আমি বলবো এনার্জি আছে, নেগেটিভ এনার্জি পজিটিভ দুটোই আছে। এবার সেটা দেখো, আমি এই কথাটা একটু তোমায় বলতে পারি, নেগেটিভ বা পজিটিভ এনার্জি হয়তো ওরকমভাবে হয় না, এনার্জি ইজ এনার্জি, বাট কোনো এনার্জি আমাদের জন্য সুটেবল নয় সেটা আমাদের জন্য হয়তো নেগেটিভ। কোনো এনার্জি হয়তো কারোর জন্যই সুটেবল না, সেটা এন্টায়ারলি আমি বলতে পারি নেগেটিভ। মানে ভগবানও তো একটা পজিটিভ এনার্জি অ্যাকচুয়ালি। আরেকটা ঘটনা তোমাকে আমি বলি, সেই ঘটনাটা আজও আমি উত্তর পাইনি, এই ঘটনাটা কি ঘটেছিল সেই দিনকে। এই যে আমরা যে আলোচনা করছিলাম যে মানুষ মারা যাওয়ার পরে মুক্তির বিষয়টা, তো আমার এক মামা পারিবারিক কারণে বিভিন্ন ঝামেলা হয়েছিল, তো সেই কারণে তিনি গলায় দড়ি দেয়, আত্মহত্যা করেন। এবং গলায় দড়ি দেয় আত্মহত্যা করার পরে সেদিন কিন্তু তার শ্রাদ্ধ কাজ হয় না, একটা টাইম পিরিয়ড থাকে, তো পোস্টমর্টেম হয়, তারপর পোস্টমর্টেম হয়, প্লাস তারপরে সময় আছে, এক্সাক্ট ডেটটা বলতে পারো না, মানে কদিন সময় লাগে, বাট একটা সময় লাগে পুরো যে ক্রিয়াটা। অপঘাতে মৃত্যু হলে 3 দিনের কাজ হয়। হ্যাঁ, 3 দিনের কাজ হয়, তুমি ঠিকই বললে। তো আমার মা সেদিকে ঘরে আছে, আমি স্কুলে গেছি, অনেক আগের ঘটনা, এটা 2014 হবে, 14-র ঘটনা। তো আমি স্কুলে গেছি, আমার মা নর্মাল স্নান টান করে দুপুরবেলা টিভি দেখবে এখানে বসে। হঠাৎ একটা লোক আমাদের বাড়িতে এসে বলছে কিছু খাবার দেবেন, আমি সামনেই মাটি কোপানোর কাজ করছি। আমার মা বলেছে ঠিক আছে। তো সেদিনকে আমাদের বাড়িতে একটা রান্না হয়েছিল, মটরের একটা তরকারি রান্না হয়েছিল, ঠিক আছে, মটর আলুর তরকারি হয়, সেটা একটা রান্না হয়েছিল। তো রান্নাটা হয়েছে, মা ঠিক আছে ওই তরকারিটা দিয়েছে, লোকটা একটা কচু পাতা কেটে এনে তরকারিটার মধ্যে দিয়ে খেয়ে জল ঢলে চলে গেছে। তারপরে ঘটলো আসল ঘটনাটা। আচ্ছা, সেটা হচ্ছে তারপরে আমার বাবা এসে বলছে এখানে জল টল পড়ে আছে, কি ব্যাপার? বলছে একটা লোক এসেছিল ভিক্ষুক মতো, তো সেই লোকটাকে খাবারটা দেওয়া হয়েছে। এবার ওই সময়ের মধ্যে যখন খাবারটা দিচ্ছিল আমার মা ওই লোকটাকে, তখন আমার আরেক মামা সেও কলে ছিল, কলে কথা বলছিল যে কেমন আছিস, কি এরকম একটা ঘটনা ঘটেছে পরিবারে। তো সেই মামা বলছে কি হয়েছে, কার সাথে কথা বলছিস? মানে আরেক মামা আমার মাকে বলছে কলে ওই সময় যখন খাবারটা দিচ্ছিল। তো বলছে যে এই তো একজন এসছে, তাকে খাবার দিচ্ছি। বলছে 5 টাকার একটা কয়েনও দিয়ে দে, ফোনে বলছে। মা বলছে ঠিক আছে দিয়ে দিয়েছি, অত মার অত মাইন্ডে ছিল না, দিয়ে দিয়েছে। এবার কাট্টু বাবা এসে বলছে কি হলো? আমরা খাবারটাও দিয়েছি। বলছে ঠিক আছে। তো বলছে কোন লোক এসেছিলো? বলছে মাটি কোপানো কাজ করছিল, একটা লোক এসেছিলো। তো বাইরে বেরিয়ে খোঁজ নিয়েছে, প্রায় 1 কিলোমিটার এরিয়ার মধ্যে কোনো রকম মাটি কোপানোর কাজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর আমাদের যে বাড়িটা, সেই বাড়িটা রোড যেখানে, তারপরে বেশ 4-5টা গলি আছে। যে চেনা লোক সেও মাঝে মধ্যে অন্য গলিতে ঢুকে যায়, কারণ অনেক কটা গলিগালা দিয়ে আসতে কনফিউজ হয়ে যায়। তো সেই লোকটা যদি কোনো জায়গায় কাজ করে তো রোডের সামনে যাবে, রোডের যে সামনে কোনো বাড়ি বা 1-2 গলি এ সাইডে যাবে, একদম এন্ডে গলির কিন্তু আমাদের বাড়ি। তো সেই পার্টিকুলার বাড়িতে এসে খাবার কেন চাইবে? আর সে মিথ্যে কথা বলো তো তার তো লাভ নেই। তো সেই লোকটা কে ছিল? আর সেই টাইম পিরিয়ডের মধ্যেই, মানে শ্রাদ্ধানুষ্ঠানের সময়ের মধ্যেই হয়েছিল। আর আরও একটা ইন্টারেস্টিং কথা বলি, যে তরকারিটা রান্না করেছিল, ওই তরকারিটা আমার যেই মামা যে গলা দড়িতে মারা গেছিল সে খেতে পছন্দ করতো। ইভেন মারা যাবার 2 দিন আগেও খেয়ে গেছে ওই তরকারিটাই। আচ্ছা আচ্ছা, এই যে তুমি বললে যে 5 টাকার একটা কয়েন দেওয়ার ব্যাপারে, এটা কেন জানা আছে? এটা আমার মামা যেহেতু ব্রাহ্মণ ছিল, তো সেখানে ওনার কোনো একটা
টাকা দেওয়ার কোনো ক্রিয়া আছে বা কিছু একটা হতে পারে, শ্রাদ্ধানুষ্ঠানের সময় হয়তো কয়েনও দেয় বা কিছু একটা হতে পারে, হয়তো এটা তিনি আমার- বুঝতে পেরেছিলেন যে হ্যাঁ। কিছু প্রবলেম রয়েছে। এবার সেক্ষেত্রে ওটা দিয়েছিল। এবার তারপর ওই তরকারিটাই হয়েছিল কিন্তু সেদিনকে। হুম তো লিঙ্ক কি করে হচ্ছে, হতে পারে অন্য তরকারি হতে পারতো। হুম, অনেক সময় হয় না, অনেক জিনিসপত্র আমরা মানে নিজেরা চাই না বাট অ্যাটাচ হয়ে যায়। তো ওই একদম। প্রিয় খাবারটা সেদিনকে হয়েছিল, আর সেই খাবারটা খেতেই লোকটা এসেছিল। আর পরবর্তী দিনেও আসতে পারতো, পরের দিন বা তারপরে যদি লোকটা এরকম কাজ করতো। লোকটা কিন্তু আর আসেনি, ওই একদিনই এসছে। আর ওই একটা তোমার কথা বলতে ভুলে গেলাম, তুমি ভাববে যে কি মানে কিভাবে সম্ভব, এটা একটা রিচুয়াল থাকে কাককে খাবার দিতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদিনকে ওটাই ছিল। যেদিনকে আমার মামাটা মানে ওই লোকটা এসেছিল, ওই যে তরকারিটা খেলো। তোমার কি মনে হয় যে এই যে ধরো বিধেয়ী যে সকল আত্মা রয়েছে বা যাই রয়েছে, তারা নিজেদের যে রূপ রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারে? আমার মনে হয়, কারণ আমার বাড়িতে একটা পোষ্য ছিল, পোষ্য আর মানে বিড়াল ছিল, খুব ভালোবাসতাম। তো সে একটা খুব খারাপভাবে মারা গেছিলো, তো সেটা বলছি না, আমি খুব খারাপভাবে মারা গেছিলো। তো সেইটার পরে আমার মা নিজের মনের শান্তির জন্য গঙ্গায় গেছিল, গিয়ে কিছু ভিক্ষুকে খাবার দিয়েছিল। আর মানে আমার বিড়ালটার নাম করে, চুনু বলতো আমার মা, তো হুম। বিড়ালটার নাম করে কিছু খাবার ভিক্ষুকে দিয়ে গঙ্গায় একটুখানি প্রদীপ ভাসিয়ে দিয়েছিল মনের শান্তির জন্য। তো একটা ছোট্ট একটা মাছ গঙ্গার যে পাড় হয়, আমার হুম। মায়ের পায়ে এসে বারবার বাড়ি খাচ্ছে। একটা মাছই, 3-4টা মাছ আসা উচিত, তো তো একটা মাছই বারবার আসছে। ওকে ছেড়ে দিচ্ছে ডাঙায়, মানে জলে ছেড়ে দিচ্ছে, তাও যাচ্ছে না। তো ওই মাছটা তাহলে কে ছিল? তো আমার মনে হয় কি, এটা প্রাণীও কিন্তু রূপ ধারণ করতে পারে, সে যদি খুব ক্লোজ হয়। তুমি দেখবে বিভিন্ন সাউথের সিনেমা বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ঘটনাতে একটা রাইটার যখন কোনো সিন লেখে, আমি একটা সাউথের সিনেমা দেখছিলাম, যেটা গরু মারা গেছে, তারপর সেই গরুটা প্রোটেক্ট করছে, ঠিক আছে। প্লাস কোনো সাহিত্য তারানাথতান্ত্রিকের একটা গল্প তো সম্ভবত দেখছিলাম, যে একটা কুকুর ছিল, ওই কুকুরটা মরে যাওয়ার পরও সে প্রোটেক্ট করছে জায়গাটাকে। তো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইটার সেই জিনিসটা লেখে। আর এই যে হ্যাঁ। লেখালেখির যে ব্যাপারটা না, এইগুলো আমি যেটা বুঝতে পেরেছি, আমার অনেক লেখক লেখিকা বন্ধু বান্ধব আছেন, রিয়েল ইনসিডেন্ট থেকে না এরা ইন্সপায়ার্ড হয়ে তারপর লেখে। আমি এটাই বলতে চাই। মানে অনেকে ধরো আমার কোনো রাইটার বন্ধু আছে বা বান্ধবী আছে, কিউরিও ফাইটের কোনো ঘটনা শুনলো, সেই জিনিসটাকে প্রসেস করলো, তারপর সেই জিনিসটাকে হয়তো লিখছে, হয়তো ডিফারেন্ট ভাবে, বাট কনসেপ্টটা তো এক। আর এই ঘটনাগুলো মানুষের কাছ থেকেই আসছে। মানে তারানাথতান্ত্রিক স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তিনিও কিন্তু প্রেতচর্চা করতেন। আমি ওনার একটা বই খুঁজছিলাম, ওনার সম্বন্ধে বই পেলাম না। আমি রবীন্দ্রনাথের পরলোক চর্চা বলে একটা বই আছে, ওই বইটা কিনেছি। তো উনিও প্রেত চর্চা করতেন একটা একদম সময়। একদম, মানে তো ঠাকুর বাড়িতে প্রেত চর্চার যে ইতিহাস খুব প্রাচীন। রবীন্দ্রনাথ সুকুমার রায়কে প্লানচেট করে কিন্তু ডেকেছিলেন, আর সেই সময় কিন্তু আপনার মানে তোমার সত্যজিৎ রায়ও সেখানে প্রেজেন্ট ছিলেন, হ্যাঁ, এই ব্যাপারটা জানা যায়। আর ওখানে একটা পার্টিকুলার মহিলা, রবীন্দ্রনাথ ঠাকুরেরা যখন প্লানচেট করতেন, একটা পার্টিকুলার মহিলা, তিনি মিডিয়াম হতেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা পড়েছি। আর মিডিয়াম হওয়ার পর ব্যাপারটা কি হতো, যে এই যে মিডিয়াম যারা হয় প্লানচেটে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না, কারণ এত প্রেত এত আত্মা তাদের মধ্যে আসে, তাদের নিজেদের যে সোল সেটা আস্তে আস্তে উইক হতে থাকে, এবং তাদের যে আয়ু এই দেহে বা এই বডিতে, সেই আয়ুটা কিন্তু কমতে থাকে। এবং বিভিন্ন চিঠিপত্র পাওয়া গেছিল, তো বইটার মধ্যে লেখা ছিল যে আমি একটা প্রশ্ন করছি তোমাকে, তো তুমি কিভাবে উত্তর দেবে সেটা হয়তো তুমি জানবে, হয়তো তুমি আমাকে ডাকো একটা ডাক নামে, তো সেটা হয়তো আমি জানি, আর কেউ হয়তো জানে না। তো ওই চিঠিগুলো যে পাওয়া গেছিল ঠাকুর বাড়ি থেকে শান্তিনিকেতনে, তো ওই চিঠিগুলোর মধ্যে কিন্তু ওরকম লেখা ছিল যে বৌঠানকে ডাকছে, তো বৌঠান কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে আছে বা কিছু বলছে। তো সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেতো। এরকম ভাবে রবীন্দ্রনাথের পরলোকচর্চা বইটা বেশ এই interesting কথাটা জিনিস। আমি কখনো মানে ইন্টারনেটে বলিনি। আমার যে দাদার ওয়াইফ, বৌদি আমার, ঠিক আছে, নাম নিচ্ছি না, তিনি ঠাকুর বাড়ির মেয়ে ছিলেন, ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের সাইডের থেকে। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে কাটুম কুটুম, মানে কাঠের একটা স্ট্রাকচার দেখে মেঘে আমরা দেখি না যে কর্মুক বা ঘোড়া পাখি কিছু একটা লাগছে মেঘটাকে দেখে, কাঠেও সেরকম স্ট্রাকচার দেখে সেটাকে চেঁচে ছুলে কাজ করে একটা পার্টিকুলার স্ট্রাকচার বানানো হতো, খেলনার মতো। এটাকে কাটুম কুটুম বলে। এই জিনিসটা দেখেছিলাম। আর ঠাকুর বাড়ির একটা চার্ট দেখেছিলাম, আমি যদি খুব ভুল না করি, যারা জন্মায়নি পরের জেনারেশন বা তার পরের জেনারেশনে, সেই চার্টের মধ্যে কিন্তু তাদের নামও লেখা ছিল। এটা আমি জানি না এটা কিভাবে সম্ভব বা আমি ভুল পারসিভ করেছি কিনা।
আর এই যে প্লানচেটের ব্যাপারে, এই প্লানচেটের ব্যাপারে কিন্তু অনেক শুনেছি। আর মানে আমি শুধুমাত্র বইপত্র বা ইন্টারনেট এইসবের থেকে না, আমার বৌদির থেকেই শুনেছিলাম জিনিসটা একদম ছোটবেলায়। বৌদি আমাকে পড়াতো, সেই সময় বলেছিল ব্যাপারটা। এবার দেখো, যদি এরকম টাইপের কোনো কিছু এক্সিস্ট না করে বা এরকম টাইপের কোনো বিষয় যদি এক্সিস্ট না করে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ তিনি কি প্রেত চর্চা করতেন? সেটা একটা ঠিক। তুমি আমাকে আর একটা জিনিস যেটা বলছিলে, সেটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এরকম প্রেত বলো, আত্মা বলো, স্পিরিট, নেগেটিভ স্পিরিট, হোয়াট এভার দ্যাট ইজ, পিশাচ, এইগুলো বাড়ির সাথে খুব বেশি কানেক্টেড হয়ে যায়। কারণ একটা বাড়ি হচ্ছে একটা পুরো গল্পের মতো। সে হয়তো কাউকে কিছু বলতে পারছে না মুখ ফুটে, বাট তার মধ্যে অনেক মেমোরি, অনেক স্মৃতি, ঘটনা, সেইগুলো না স্টোরড হতে থাকে, এবং মাঝে মধ্যে সেটা আমাদের মধ্যেও রিফ্লেক্ট করে আমরা যখন সেই বাড়ির বাস্তুর মধ্যে যাই। এরকমই একটা তুমি ঘটনা আমার সাথে শেয়ার করতে চেয়েছো, সেই ঘটনাটা এবার আমি তোমার থেকে জানতে চাই। কিন্তু সেই ঘটনাতে যাওয়ার আগে তুমি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলছিলে, যেটা হচ্ছে গন্ধ। পঞ্চ ইন্দ্রিয়ের একটা খুব ক্রিটিক্যাল সেন্সেশন হচ্ছে গন্ধ। এই গন্ধের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি। এই গন্ধের ব্যাপারে তুমি কি বলতে চাইছিলে? হ্যাঁ, মানে আমার জীবনে সব থেকে কাছ থেকে কিছু একটা অনুভব করা যদি কোনো জিনিস থাকে, সেটা এই ঘটনাটাই, যেটা তোমাকে এখন বলবো। আর এই ঘটনাটা যখন ঘটেছিল তখন এই হরর পডকাস্ট এত কিছু ছিল না, এত ইনফরমেশন ছিল না। তো সালটা হবে 2015-16 ওরম সময়। তো আমার এক আত্মীয়, তিনি কিডনির সমস্যায় ভুগছিল, ডায়ালিসিস চলছিল বেশ কিছু বছর ধরে। তো তিনি মারা যায়, এবং তিনি মারা যাওয়ার আগে আমাদের সাথে দেখা করতে চেয়েছিল, পরিবারের যারা সদস্য ছিল। তো সেটা তার ছেলে করতে দেয়নি। সে বলছে, না, আমি দেখবো, আমি সব কিছু করবো, তোমার পরিবারের লোকেদের সাথে দেখা করতে হবে না। এই কেমন কথা? তো ওই ছেলেটা ওরকমই ছিল। এবার আমার দাদা ছিল, তো ঠিক আছে। এবার তিনি মারা যায়। শেষ সময় তার ছবিও পাঠিয়েছিল একজন, আমাদের আরেক আত্মীয় ছিল, সে হসপিটালে গিয়ে তার ছবিটা দিল, পাঠিয়েছিল। একদম শুকিয়ে গিয়েছিল। সে স্পোর্টসম্যান ছিল, ক্রিকেট খেলতো, পিটি টিচার ছিল, এত ভালো একটা ফিটনেস ছিল তার। সে শেষ বয়সে যখন কিডনির এরকম সমস্যা, একদম শুকিয়ে গিয়েছিল, একদম অবস্থা খারাপ। মানে দেখেই মনে হবে যে এই লোকটা মানে বিশ্বাস করতে পারবে না। তো আমি আর তুমি যেরকম আড্ডা মারছি, ঘটনা শেয়ার করছি, সেরকমই আমার ওই আত্মীয়টার সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। আর তখন ওই পিরিয়ডটা ছিল 11 দিনের পিরিয়ডটা, যেটা থাকে যে শ্রাদ্ধানুষ্ঠান 11 দিন, তো 11 দিনের পিরিয়ডটা। তো ওই সময় আমরা আলোচনা করছি, আমার আরেক আত্মীয়, আমার এক ভাই এবং আমার মা। সন্ধ্যেবেলা তখন কটা বাজে, 9টা কাছাকাছি বাজে, সন্ধ্যে না, ওটা 8টা-9টা, মানে রাত হবে এরকম। আলোচনা করছি যে মামাটা খুব ভালো ছিল, আত্মীয়টা খুব ভালো ছিল, আমার মামা খুব ভালো ছিল, আমাকে ক্রিকেটের বল দিয়েছিল খেলার জন্য, ক্রিকেট যে বলগুলো হয়। আলোচনা করছি, তো দেখা করতে পারলাম না, এটা খারাপ লাগা আছে। তো আমার ভাইও তার শেয়ার করছে তার স্মৃতিগুলো। তো এরকম করতে করতে হঠাৎ আমাদের দরজার কাঠের দরজা ছিল, সেটা বন্ধ ছিল। হঠাৎ একটা রজনী ফুলের গন্ধ, যদি 50টা রজনী ফুলের মালা এখানে রাখা হয় যেরকম গন্ধ হবে, সেরকম গন্ধটা আসছে। খুব তীব্র একটা ক্রিপি একটা গন্ধ আসছে, এবং সেটা আমরা 4জনই কিন্তু ফিল করেছি। তো গন্ধটা এলো কি করে? তো এই গন্ধর ব্যাপারগুলো তোমার পডকাস্টে অনেক শুনেছি, যে কোনো পচা গন্ধ পাচ্ছে, চামড়া পচা। তো সেক্ষেত্রে আমরা চামড়া পচা পাইনি, বাট শ্রাদ্ধ রিলেটেডই একটা গন্ধ। কিন্তু মানে আমাদের হিন্দু কালচারে রজনীগন্ধা, এই শ্রাদ্ধ বলো বা যাই বলো, বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের ব্যাপারটা আমি আলাদা রাখছি, রজনীগন্ধা ইউজ করা হয়। ইভেন তোমাকে যদি আমি এখানের আমাদের এই বাড়ির একটা ব্যাপার বলি, স্টুডিওর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে একটা পডকাস্ট রিসেন্টলি আমরা করেছিলাম। আর তুমি তো দেখেছো একটা আয়না এখন রিসেন্টলি লাগানো হয়েছে বাইরে। এর আগে এখানে কোনো আয়না ছিল না। এবার এই রজনীগন্ধা যখন ফুলটাকে বাড়িতে এনেছি, আর আমাদের এই যে বাড়িটা রয়েছে, তুমি একটা জিনিস ফিল করতে পারবে, ঘরের মধ্যে ঢোকার আগে অবধি একটা ভারী ভারী একটা, মানে গেটের কাছে একটা ভারী ফিল হয়। তুমি ভেতরে ঢুকে গেলে তারপরে সেই ফিলিংসটা কিন্তু কেটে যায়। আমি জানি না তুমি ফিল করতে পেরেছো কিনা। এই যে রজনীগন্ধাটা রয়েছে,
এক রাত ছিল, তারপরে শুকিয়ে গেছে, বাইরে ফেলে দেওয়া হয়েছে, একদম সাজিয়ে গুছিয়ে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ। এবার আমাদের মেন গেট তালা দেওয়া থাকে, আমরা এটা তোমার 4 তলা, বাইরে আরো কিছু জিনিসপত্র ফেলা হয়েছিল, কালকে সকালে যিনি আসেন পরিষ্কার করে দিয়ে চলে যাবেন। বিশ্বাস করবে না, রাত 3টের সময় 2বার কলিং বেল বাজে আমাদের এখানে, রাত 3টের সময়। কি হলে গিয়ে দেখেছি, বাইরে দেখছি কেউ নেই। 2বার কলিং বেল বাজার পরে যখন আমি আই হোল থেকে করে যে এবার একটু জল টল খেয়ে আবার শোবো, সেই সময় আবার একটা কলিং বেল বাজে। কি হলে আমি চোখ রেখেছি, মনে হলো যে লাইক কালো জোব্বা বা আলখাল্লা পরে থাকলে যেরকম হয়, মুখ দেখা যাচ্ছে না, কালো একটা আলখাল্লা পরেছো, বাইরের লাইটটাও সেরকম ভাবে জ্বলছিল না, কেউ একটা চলে গেল, সরে গেল সামনে দিয়ে। আর বাইরে যে জিনিসপত্রগুলো রয়েছে, আমি তারপর গেটটা খুলি, অবভিয়াসলি একটা তো ভূত প্রেত এইসব তো মনে হয় না, আগে মনে হয় যে কোনো চোর ঢুকলো কিনা বা কিছু ঢুকলো কিনা, বিল্ডিং এ এতজন মানুষ রয়েছেন। আমি সেটার জন্য দরজাটা খুলেছি, খুলে দেখেছি কেউ নেই। লিফট দিয়ে নিচে নামলে লিফটের ব্যাপারটা দেখা যেত, সিঁড়ি দিয়ে যদি নিচে নামতো তাহলে অবভিয়াসলি একটা আওয়াজ পাওয়া যেত, সেরকম কিচ্ছু না। আর সামনে যে রজনীগন্ধা বা ওভারঅল আদার্স যে আবর্জনা ছিল, যাই ছিল, সেই জিনিসটা মনে হয় ছত্রাখান পুরো, মানে মনে হবে যে মানে কেউ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর ধরো অনেক ক্ষেত্রে কি হয়, খাবারের শেষাংশ, ধরো তুমি চিলি চিকেন খেয়েছো, মাংসটা খাওয়া হয়ে গেছে, গ্রেভিটা একটু বাকি রয়েছে, সেটা তো হয়তো খাওয়া হলো না, সেটা হয়তো ফেলে দেওয়া হলো। মনে হচ্ছে সেইগুলো নিয়ে না কেউ মানে বসে বসে খেয়েছে, দেওয়ালে হয়তো কোনো জায়গায় দাগ লেগে রয়েছে বা কিছু লেগে রয়েছে, এরকম টাইপের ব্যাপার। মানে এই যে গন্ধ, আমি ওখানে কানেক্ট করতে পেরেছিলাম তখন। আমি এখন দরজাটা খুলি থার্ড বার বেল বাজার পর, রজনীগন্ধার যেমন গন্ধটা রয়েছে, তার সাথে সাথে তীব্র একটা আতরের গন্ধ। আমি যদি খুব ভুল না করি, আতরটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, এরকম টাইপের একটা গন্ধ পেয়েছিলাম। এবার বলা যায় না যে কি হচ্ছে বা না হচ্ছে, হ্যালুসিনেশন না কিছু, বাট হ্যালুসিনেশন যদি হয় তাহলে তো এরকম ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র থাকবে না, বা রিপিট হবে, এটাও তো হতে পারতো। তোমার সাথে বললে একবারই ঘটেছে। দেখো মাল্টিপল জিনিসপত্র হয়, যেহেতু আমরা এরকম টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করি। ওই ইনসিডেন্টটা কিন্তু একবার হয়েছে, ওটাই বলছি, মানে এইখানে যদি আবার ঘটতো, তার মানে কি কোনো একটা লোক আসছে বা ধরো সে বারবার করছে। এবার কুকুর তো ওরকম ভাবে আসা পসিবল না 4 তলা। ঠিক ঠিক ঠিক। প্লাস কলিং বেল বাজানো, ওটাও তো একটা সবথেকে বড়। কুকুর আসলে যদি ধরো খাবার দাবার খেলো, আমাকে তো কলিং বেল বাজিয়ে করবে না, সেটাও ঠিক। বা যদি কোনো মানুষই আসে, সেরকম ছড়াবে ছেটাবে এইসব করবে না। চোর এলে তো ডেফিনেটলি কলিং বেল বাজিয়ে বলবে না দেখো আমি চুরি করতে এসেছি, কাউকে নেমেও যেতে দেখিনি আমি। পৃথিবীতে অনেক কিছু হয় যেগুলোর এক্সপ্লেনেশন পাওয়া যায় না, হয়তো এরকমই কিছু একটা। আমার বাড়ির ব্যাপারে বললাম, এবার তুমি যে বাড়ির ব্যাপারে বলছিলে সেইটা জানতে চাই। আমরা আগে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, জায়গাটার নাম ছিল কাপা গ্রাম। ওই জায়গাটার নাম কোথায়? ওটা কাঁচরাপাড়ার কাছেই, বাট বেশি ডিস্টেন্স না। তো ওইখানে আগে জয়েন্ট ফ্যামিলি প্রথমে ছিল, তারপর ওখান থেকে আমরা শিফট করে কাঁচরাপাড়া চলে আসি, যেহেতু আমার বাবার ব্যবসা কাঁচরাপাড়াতেই, দোকান আছে জামা কাপড়ের। তো সেহেতু আমরা শিফটিং করি 2010-এ আমরা শিফটিং করি এই সাইডে। তো শিফটিং করার পরে আমরা একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম। বাড়ি ভাড়া নিয়ে একটা জমি খোঁজা চলছিল, যেখানে আমরা বাড়ি আমরা থাকবো। তো প্রথমে একটা ভালো জমি পেয়ে যাই, সেখানে আমরা ঠিক করি যেখানে বাড়িটা বানাবো। এবার একটা জায়গায় ভাড়া থেকে তো আমাদের বানাতে হবে, সেই জন্য একটা সস্তায় আমরা বাড়ি ভাড়া পেয়ে যাই। সেটা কত টাকা হবে ওই সময়? 2000 টাকা, খুবই সস্তা ছিল ওই সময়। প্লাস অনেক কটা রুম ছিল, দোতলা রুম, তাও আবার 2000 টাকা পেয়ে গেছিলাম ওই সময়। তো পেয়ে গেছিলাম, ঠিক আছে, ওখানে ভাড়া নিয়েছিলাম। তারপরে কিছু ঘটনা ঘটে, সেটা প্রথম দিকে বুঝতে পারিনি, পরে যখন জানলাম, যখন তুমি শুনবে পুরো ঘটনাটা বুঝতে পারবে যে মানুষ এতটা কীভাবে নির্মম হতে পারে। সেটা তুমি ঘটনাটা পুরোটা শুনলেই জানতে পারবে। তো ওখানে ভাড়া নিয়ে থাকি। দোতলা বাড়ি ছিল, ওপরে একটা রুম, নিচে একটা রুম, আর পাশে একটা ছাদ ছিল। এটা ছিল আমাদের সেপারেট। আর সামনে ছিল আরেকটা ভ্যাকেন্ট জায়গা, যেখানে আমাদের পরবর্তীকালে বাড়ি হবে, এখন পাঁচিল দিয়ে গার্ডরেল দিয়ে রেখেছে। আর সাইডে একটা বাড়ি ছিল যেটা প্রায় 3 তলা, মানে হাইট বিশাল, পুরো রেডি ফেডি করা,
গ্রিল টিল আছে, এরকমভাবে একটা বাড়ি। এই 3টে বাড়ি ছিল কাছাকাছি, আর 3টেরই মালিক একজন ছিল। তো আমরা বাড়ি ভাড়া নিয়েছি, আর আরেকজনের জায়গাটা বিক্রি হয়ে গেছে, বাট গার্ড দেওয়া, আর একটা হচ্ছে অলরেডি বাড়ি করা। এবার আমি ভেবেছিলাম হয়তো এরা হয়তো কয়েকদিনের মধ্যেই বাড়ি বানানো শুরু করবে, আর এটা হয়তো পড়ে আছে, হয়তো মালিক থাকে না, পড়ে থাকতেই পারে। তুমি দেখো যে কোনো জায়গাতে কিছু পরিত্যক্ত বাড়ি থাকেই, যে বিভিন্ন জায়গায় পড়েই থাকে, বিভিন্ন কোর্টের কেস চলছে হয়তো, বা এমনি পড়ে আছে। তো আমরা ওটা তো ইগনোর করে গেছি। তো ওখানে যখন আমরা যাওয়ার পরে আমার এক মামার ছেলে, সে আমাদের বাড়ি ঘুরতে আসে, 1 সপ্তাহের জন্য এসেছিলো। আমি ওদের বাড়ি যেতাম ঘুরতে আসতে, খুব ক্লোজ ছিল। ক্রিকেট খেলতাম ওই সময়, 2011 সময় হয়তো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ, তো বেশ পোস্টার বাড়িতে লাগিয়েছিলাম, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ, খুব একটা উত্তেজনা ছিল ওই সময়টা। তো আমরা ক্রিকেট খেলতাম। তো রাত্রিবেলা ও আর আমি শুয়েছি, তখন কটা বাজে, রাত্রির 3টে বাজে। ও উঠে একটুখানি পাইচারি করছে ছাদের মধ্যে। ও যেটা প্রথম শুনতে পারে সেটা হচ্ছে একটা ফুটবল ড্রপের আওয়াজ। একটা ফুটবল যদি কেউ ড্রপিং করে, এই আওয়াজটা, সেটা, বা দেওয়ালে মারছে আবার আসছে, ওই আওয়াজটা। কোথা থেকে শুনতে পাচ্ছ? সেটা হচ্ছে ওই পরিত্যক্ত বাড়িটা থেকে, আচ্ছা, যেখানে কেউ থাকে না, জঙ্গল টঙ্গল হয়ে গেছে, ওই বাড়িটা থেকে। এবার ও ওটা দেখে নর্মাল হতেই পারে, কিন্তু রাত 3টের সময় খেলবে, ওর একটু অস্বাভাবিক লাগে বিষয়টা। 3টের সময় গিয়ে ফুটবল খেলছে। এবার ও এসে আমাকে বলে যে ওই বাড়িটার আওয়াজ পাচ্ছি। আমি বললাম হতেই পারে, ক্রেভিং হচ্ছে, কারণ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। এবার মাঝে মাঝে আমি কি করি, বলটা নিয়ে এরকম করি, যে বল করছি বা এরকম, একটা ক্রেভিং হয় মাঝে মাঝে। তো হতে পারে লোকটা ফুটবল খেলতে ভালোবাসে, হয়তো ওরকম করছে। তো আমি ওটা ইগনোর করি বিষয়টা, বললাম হতেই পারে ওর কেউ এসছে, লোকের বাড়ি কি আসছে না আসছে ওটা আমি খোঁজ রাখি না। আর যারা এগুলো করে সেইগুলো আমি পছন্দ করি না। অনেক আছে দেখবে কার বাড়ি কে আসছে কি আসছে এসব খোঁজ রাখে, সিসিটিভি কাকিমা। হ্যাঁ, কাকুও বলতে গেলে কাকু। তো এটা নিয়েও পরে বলছি আমি, ঘটনা আছে এটা নিয়েও। তো প্রথমে একটা বলে যে ফুটবলের এরকম আওয়াজ আসছে, তখন আমরা শুয়ে গেছি, ইগনোর করেছি। পরের দিন আর কোনো শব্দ পাইনি। এবার এরকম করতে করতে 7 দিন প্রায়, মানে শেষ দিন যেদিনকে, ওই দিনকেও রাত্রেবেলা, শেষ দিন বলতে ও বাড়ি ফিরে যাবে তার হ্যাঁ, মানে তার আগের দিন, 7 দিন টোটাল ছিল। তো প্রথম দিন এই ঘটনাটা ঘটেছিল, শেষ দিন মানে যার দিন যাবে তার আগে রাত্রিবেলা। তো আবার গল্প করছি আমরা যে কি করা যায়, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতবে নাকি, এসব আলোচনা করছি। রাত্রি হয়ে গেছে, তখন ট্রাম্প কার্ডও ছিল, আমার মনে আছে ট্রাম্প কার্ডও ছিল। এবার ট্রাম্প কার্ডটা 10-এর আগেও ছিল, মানে 7-8 ওই সময়টা পিকে ছিল ট্রাম্প কার্ড, ছোট ট্রাম্প কার্ড, বড় ট্রাম্প কার্ড, তো ওর স্টকে ছিল। ও বেশ সাজিয়ে রাখতে হতো ট্রাম্প কার্ডগুলো, এখন তো ট্রাম্প কার্ড পাওয়া যায় না। তো ট্রাম্প কার্ড খেলছিলাম আমরা, তো খেলতে রাত্রি হয়ে গেছে। তো এবার 11-12 সাল, তখন আমি 6-এ পড়ি মনে হয়, 6-5 পড়ো এরকম। তো আলোচনা করছি, হঠাৎ গ্রিল খুললে যে আওয়াজটা হয় সেরকম গ্রিল খোলার আওয়াজ আসছে। এবার আমরা উপর দিয়ে জানলা দিয়ে নিচে দেখছি আমাদের বাড়িটায়, দেখছি গ্রিল খোলা নেই, নর্মাল গ্রিল খোলার আওয়াজ একটা পেলাম, দুজনে শুনলাম কি হচ্ছে। মানে গ্রিলটা ওই পরিত্যক্ত বাড়িরই শুনতে? না, আমাদের বাড়ি, আমাদের বাড়িটার গ্রিলটা 3টে জায়গাতে একদম লাগোয়া, আর তারপরে বাকি জায়গাগুলো একটু গ্যাপে গ্যাপে গ্যাপে, আর বাকি বাড়িগুলো ছিল। আর বিভিন্ন জায়গায় ভ্যাকেন্টি ছিল, মানে হয়তো পরবর্তীকালে বানাবে, ভ্যাকেন্টি করা ছিল বেশিরভাগ, পাঁচিল দেওয়া। তো গ্রিলের আমরা নিচে আওয়াজ পাই প্রথমে, বললাম কি হচ্ছে আওয়াজ। তারপরে ওই বাড়িটা থেকেও আওয়াজ পাচ্ছি, যে গ্রিল খুলছে এরকম একটা আওয়াজ পাচ্ছি। তো গ্রিল খুলছে বাট দেখতে পাচ্ছি না তাকে, বেশ একটা অস্বাভাবিক লাগে বিষয়টা। আর তখন এত পডকাস্টটা শুনতাম না, অনেকে বলবে যে মাথায় ওইগুলো ঘুরছিল হয়তো, সেই জন্য আমি হ্যালোসিনেট করছি বা কিছু, বাট ওইগুলো কিছু ছিল না। কে জানে কি হচ্ছে, হতে পারে ঝড়ফড় হচ্ছে, আমার নিজের লজিক তখন একটা দিতেই হবে, ঝড়ফড় হচ্ছে সেই জন্য হয়তো ওটা গ্রিলটা খুলে যাচ্ছে বা কিছু, এরকম 2-3 বার আওয়াজ পাই। তারপরে সেদিনটাও কেটে যায়, ও বাড়ি চলে যায়, তারপর নর্মাল আমি আছি, কোনো আর অস্বাভাবিক কিছু ঘটেনি। তারপরে 1 মাস পরে যে জিনিসটা আমি অনুভব করি, সেটা আজও ভাবি ওই জিনিসটা কী ছিল। তখন ভোরবেলা 3টে না 3:30 মতো বাজে, মানে ভোর হবে 4টে 3:30, ওই পিরিয়ডটা শীতকাল না, তখন তো ওয়ার্ল্ড কাপ ছিল, গরমই ছিল তখন রাত্রিবেলা। তো ওই সময়টা শুয়ে আছি, হঠাৎ একটা গ্রিল পেটানোর যেটা আওয়াজ হয়, সে আওয়াজটা কোথা থেকে আসছে এবার আমি বুঝতে পারি। সেটা হচ্ছে ওই পরিত্যক্ত যে বাড়িটা ছিল, ওর একটা গ্রিল ছিল, বড় জানলা। আচ্ছা, সেটা মানে গ্রিলটা করা ছিল, বাট কোনো পাল্লা কিছু করা হয়নি। তো ওই জানলাটা মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে, ভেতর থেকে যদি কেউ ঝাঁকায় যেরকমভাবে হবে সেরকমভাবে ঝাঁকাচ্ছে। আমি আমাদের জানলাটা থেকে ওই বাড়িটা দেখা যেত, এবং তাকেইছি দেখছি টাক করে কেটা সরে গেল ভেতর থেকে। তো ওই জিনিসটা কি ছিল আমি ওটা আজও ভাবি। বাট আমি ভাবলাম হয়তো কোনো লোক হয়তো এসছে, বা কোনো বাচ্চা হয়তো গ্রিল ঝাঁকাচ্ছে, কারণ আগে ওই জিনিসটা মনে ছিল যে ফুটবলের আওয়াজটা ও দেখেছিল, কোথাও ওরা বাচ্চাও খেলছিল, এটাও হতে পারে। তো আমি বললাম কি জানি কি আওয়াজ হচ্ছে, ঘুমটা ভেঙে গেছে, আবার তাকালাম, কিছু দেখতে পেলাম না। এই যে ইনসিডেন্ট, এটা তোমরা শিফট করার কতদিন পরে হচ্ছে? প্রথম তো ওই 1 সপ্তাহের মধ্যেই 2টো ঘটনা, ছোট্ট ঘটনা যেগুলো হলো, গ্রিলের আওয়াজ আর ওই ফুটবলের ওটা। তারপরে 1 সপ্তাহ পরে, 1 মাস পরে আরো। আচ্ছা, আর 1 মাস পরে, বা ওটা আমি ফিল করি এবার পুরো, কারণ তখন আমার দাদা ছিল না, তো আমি একা ফিল করেছিলাম ওটা। দাদা বাড়ি চলে গেছিল ওই সময়।
মাঝে মাঝে আসতে ঘুরতে, আবার চলে যেত, আমি ওদের বাড়ি যেতাম। তো গ্রিলের আওয়াজটা মানে ওইখান থেকে আসতে আমি এখন বুঝতে পারলাম যে আগের দিনে হয়তো ওটাই হতে পারে, যে আমরা হয়তো ভাবছি এই গ্রিলের আওয়াজ, বাট ওই গ্রিল থেকে হয়তো আসছে। ওকে, তখন হয়তো আমরা বুঝিনি, কারণ যেটা অন্ধকার ছিল, জঙ্গল টঙ্গল হয়ে গেছিল বাড়িটা। তো কে জানে কি হচ্ছে, বেশ অস্বাভাবিক লাগলো, একজন মনে হলো সরে গেল। তো সেদিনকে নিচে এসে মাকে বললাম, বাবাকেও বললাম যে বাড়িটা কেউ এসছে, আওয়াজ হচ্ছিল রাত্রেবেলা, বলছে কে জানে কে এসছে। তারপর আমি আমার নিজের কিউরিসিটি ছিল, তো গিয়ে একটু দেখলাম, একদম সামনেই তো, গিয়ে একটু সামনে গলি, মানে গিয়ে দেখলাম মানে 3টে প্লট, তো একটা প্লট সামনে, একটা প্লট দুটো, আর এইটা হচ্ছে সাইডে কোনার দিকে, মানে আমার এই সাইডে। একটু সামনে হেঁটে গিয়ে দেখলাম তালা দেওয়া, পুরো জঙ্গল। ওই বাড়িতে কোনো মানুষ থাকার কোনো যোগ্য না ওই বাড়িটা। তারপরের দিন আরেকটা লেটেস্ট কেস, সেটা পাড়া প্রতিবেশী কেন, মানে যারা পাশাপাশি ছিল সবাই ওটা ফিল করেছে। একটা পচা গন্ধ হঠাৎ বেরোচ্ছে। এবার পচা গন্ধটা কি, একটা বিড়াল ঢুকেছিল, বিড়ালটা আর বেরোতে পারেনি, ওই ঘরের মধ্যেই মারা গেছে। এবার একটা বিড়াল বা পশু যদি কোনো ঘরে ঢোকে, সে কোন জায়গা দিয়ে ঢুকছে কোন জায়গা দিয়ে বেরোচ্ছে সে কি বুঝতে পারবে না? মারা গেছে ওই বাড়িটার মধ্যে বিড়ালটা। তারপর বিড়ালটাকে হয়তো ফেলে দিয়েছে, বা গেট ফেট খুলে মালিককে ডেকে ওটা ফেলে দিয়েছে। আমরা ওখানে ভাড়া ছিলাম, তো আমরা খবর দিলাম মালিককে যে এরকম ঘটনা ঘটেছে। ওর আবার ডুপ্লিকেট চাবি ছিল, খুলে ওটা ফেলে দিয়েছে বিড়ালটাকে, গেল। ঘটনাটা এইভাবে এগোচ্ছিল, প্রথমে কিছুই না, আমি বললাম নর্মাল ছোটোখাটো ঘটনাই হবে। এরকম করতে করতে প্রায় 8 মাস ওখানে আমরা ছিলাম। 8 মাস ছিলাম, ছোটোখাটো আওয়াজ টাওয়াজ হতো টুকটাক এরকমই। তো ঠিক আছে, কেটে গেছে, হতেই পারে এরকম একটা নতুন জায়গায় এসছে, আওয়াজ এসছে। তো ওখান থেকে তারপর আমরা 8 মাস পরে ছেড়ে দিয়েছিলাম জায়গাটা। 1 বছর জন্য নিয়েছিলাম, ভেবেছিলাম 1 বছর সময় লাগে বাড়ি বানাতে, বাট 1 বছর সময় লাগেনি, তো 8 মাসের মধ্যে হয়ে গেছিলো। এবার বাড়ির মধ্যে কিছু জিনিসপত্র ছিল, তো ভ্যান নিয়ে আমার একটা ছোটো একটা আলমারির মতো ছিল, ছোটো একটা আলমারি ছিল। তো ওই আলমারি বলতে গেলে একটা এরম হাইট, একটু বড় হাইটে একটা আলমারির মতো ছিল। তো ওই আলমারিটা নিয়ে যাওয়া হয়নি, বাড়ির মধ্যেই ছিল, বাকি সব জিনিসপত্র শিফট হয়ে গেছিলো। তো ওই আমার মামার ছেলে আর আমি এসছি ওই বাড়িটায়, এসে একটা ভ্যানকে নিয়ে যাবো ওই আলমারিটা নিয়ে। তো প্রথমে বলছিলাম যে কিছু সিসিটিভি কাকু থাকে, তুমি যেটা বললে। তো ঢুকছি, বলছে যে কোথায় যাচ্ছ, চলে যাচ্ছ নাকি আজকে? আমি বলছি হ্যাঁ, এই তো ছেড়ে দিচ্ছি, কিছু একটা জিনিসপত্র ছিল, ওই জিনিসটা নিয়ে যাবো। তুমি বলছে তোমরা তো 8 মাস টিকে গেলে, ওখানে তো কেউ 2 মাসের বেশি থাকে না। হ্যাঁ, আমি তো খুব ইন্টারেস্ট পেয়ে গেছি ওই সময়। তখন আমার দাদাও বলছে যে কি ঘটনা, একটু বলো না, কি হয়েছিল, থাকে না কেন? তখন ও বলছে না না কিছু না, কিছু ঘটেছিল নাকি তোমাদের সাথে? আমি বললাম ঘটেনি, তা বলো কি ব্যাপার। ও বলছে এই যে 3টে জমি যা দেখতে পাচ্ছ, তোমরা যে সস্তায় জায়গাটা পেয়েছো, এই 3টে জমির মেন যে মালিক ছিল, সেই মালিক ছিল এখনকার যে বর্তমান মালিক, তার মাসির ছেলে, এবং সে বিয়ে থা করেনি, তারা এদের সাথে থাকতো। তো সে ওই স্বপ্ন করে, মানে স্বপ্ন ছিল একটা বড় বাড়ি বানাবে, তো ওই 3টে প্লটের মধ্যে যে 3তলা বাড়িটা আজ পরিত্যক্ত, ওই বাড়িটা বানায়, সামনের বাড়িটা বানায়, 3টেই বানায়। বললো তোদেরকে আমি উইল করে দেবো, বাট আমাকে দেখভাল করি শেষ বয়স পর্যন্ত। তো লোকটা বিভিন্ন দুরারোগ্যব্যাধিতে ভুগতে ভুগতে একদিন খুব অসুস্থ হয়ে যায়। তো পাড়া দিয়ে ওকে নিয়ে যাচ্ছে হসপিটালে, যে গাড়ি আসে, অ্যাম্বুলেন্স আসে, বাকি নিয়ে যাচ্ছে। তো সব পাড়ার লোক তো বেরিয়ে যায়। তো ওই লোকটা বলে গেছিলো যে আমার মনে হচ্ছে শেষ যাওয়া, আর আমি ফিরবো না, আমার এই বাড়িগুলোকে একটু দেখে রেখো। এই লোকটা যাওয়ার সময় নাকি ওই কাকুটাকে বলে গেছিলো, প্লাস লোকজনকে বলে গেছিলো। তারপর সেটাই সত্যি হলো, লোকটা আর ফিরলো না, লোকটা মারা গেল। এবার তোমাকে প্রথমেই বললাম ঘটনাটা শুরুতে, যে মানুষ কতটা নির্মম হতে পারে, সেটা এই ঘটনাটা শুনে তুমি বুঝতে পারবে। লোকটা যে মারা গেল, এর পরিবারের লোকজন কেউ যায়নি, মানে পোড়াবে বা হ্যান্ড ওভার করবে বা কিছু করবে, তো লোকটার পরিবার তো কেউ সদস্য ছিল না হিসাব মতো, এদের সাথে থাকতো যাতে ওকে শেষ বেলায় দেখা করতে পারে। তো ওরা হসপিটালে যায়নি, তো বেওয়ারিশ লাশ হিসেবে পুলিশ ওটাকে শনাক্তকরণ মানে পুড়িয়ে দেয় হিসাব মতো। তো এটা কেন করলো জানি না, কিন্তু 3টে সম্পত্তি তো ওর হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে এবার ওটাকে বেচবে বা ব্যবসা করবে বা যেগুলো করবে, এবার সেটাও সম্পন্ন করলো। ওই জমিটা বেচলো, প্রথম জমিটা, সেকেন্ড জমিটা যেটা এখন ভ্যাকেন্ট আছে সামনে, ওটাও বেচলো। থার্ড জমিটা বাড়ি করে ভাড়া দেবে বলে রেডি করলো। তো ওই জমিটা বেচে তো দিল, হয়তো ওরা ভেবেছিল যে ম্যাটারটা এখানে ক্লোজ হয়ে গেল, যে ও মারা গেছে, সম্পত্তি আমার হয়ে গেল, এবার আমি উপভোগ করব। তারপর থেকে কী হলো, যে 3তলা বাড়িটা বানালো। আমি তখনকার ঘটনা বলছি, 2011, তো 2011, হ্যাঁ, আজ অবধি টিল নাও, এখন যে ঘটনাটা বলছি তোমাকে, এখনো অবধি ওই 3তলা বাড়িটা ওরমই পড়ে আছে, কেউ থাকে না। কেউ থাকেন? হ্যাঁ, যাদেরকে বিক্রি করেছিল তাদের পারিবারিক কোনো ঝামেলা হচ্ছে, বা মাঝে মাঝে কাজ শুরু করে, কাজটা থেমে যায়। বিভিন্ন ইন্টারনাল কথাও আছে যারা ওটা বাইরে প্রকাশ করতে চায় না, কারণ ওরাও যদি ওটা বিক্রি করতে যায় প্লটটা, তাহলে তো ওদেরও সমস্যা হবে, একদম যেরকম একটা নেগেটিভ প্লট কেন বিক্রি করছে, তো ওরা ওটা বাইরে বার করতে চায় না। তো সেখানে 2010 থেকে আজকে কত 2025,
15-16 বছর হয়ে গেল, তাও কিন্তু ওই জায়গাটা ওরমই পড়ে আছে। আর কেউ ইনভেস্টমেন্ট করে একটা এত বড় প্রপার্টি কেউ এমনি এমনি ফেলে রাখবে না। একদমই তাই, থাকবে, ভাড়া দেবে, হ্যাঁ, কিছু একটা করবে। আর সামনে যে প্রপার্টিটা ছিল, যেটা ভ্যাকেন্ট জায়গা ছিল, সেই জায়গাটায় বাড়ি বানায়, একটা লোক থাকে, তার পরিবার সবাই মিলে, তার 2 ছেলে, তার পরিবার সবাই থাকে। তারা ওখানে 2 বছর মতো ছিল। তারপরে তাদের সমস্যা হয় কি, একজনের বউ পালিয়ে যায়, একজন টিচার ছিল সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, বিভিন্ন পারিবারিক ঝামেলা শুরু হতে থাকে। এবার ওর পরিবারটাই পুরো এখন ভেঙে গেছে। মানে ওর বাবা শেষমেশ ঠিক করেছে, মানে সামনের প্লটটার, যে তোদেরকে টাকা দিয়ে দিচ্ছি জমিটা বিক্রি করে, তোর ওই টাকা নিয়ে থাক নিজের মতো। আমি জাস্ট একটা জিনিস ভাবছি, আমরা ধরো অনেক নেগেটিভ প্যারানর্মাল ঘটনা শেয়ার করি, বাট যারা মানুষ রয়েছে না এখনকার দিনে, মানে তারা যে সত্যি মানুষ বলার যোগ্য কিনা সেটা আমার ফিল হয়। আদৌ কি এদের মানুষ বলা যায়? সবকিছু দিয়ে গেছে, সবকিছু করে গেছে, লাইফ হয়তো সেটেলই করে দিয়ে গেছে, জাস্ট একটা শেষকৃত্য করতে পারলো না। তার মধ্যে হসপিটালই গেল না, যে আমাদের পরিবারে কেউ রেকগনাইজ করবে সেটাই করলো না। তো তারপরে আমরা যে বাড়িটা ছিলাম, সেই বাড়িটা বর্তমান অবস্থা হচ্ছে ওখানে একটা গোডাউন হয়ে গেছে, বিভিন্ন কাঠের আসবাবপত্র রাখে আবার নিয়ে যায়, এখন গোডাউন। তো 3টে জায়গা হিসেবে মতো এখন অভিশপ্ত, মানে কেউ থাকতে পারে না জায়গাটায়, হয়তো পয়সা পেয়ে গেছে না। বাট আর আরো একটা ইন্টারেস্টিং কথা সেই সিসিটিভি কাকুর কাছে জানতে পেরেছিলাম, সেই কাকুটাও রিসেন্ট এখন মারা গেছে। তো সেই কাকুটা আমাকে বলছে যে ওই লোকটা যে ছিল, মানে যার মেন সম্পত্তি, সে ফুটবল খেলতে খুব পছন্দ করতো। পাড়ায় বিভিন্ন যে টুর্নামেন্ট হতো সেখানে আসতো, গোলকিপার ছিল, ভালো ফুটবল খেলতো, তো এটা পছন্দ হতো। এবার এই যে কথাটা বললো যে ওই লোকটা ফুটবল খেলতে পছন্দ করতো, তুমি তো বললে পিটির কোচ ছিল বা কিছু না, পিটিতে তো ওটা তো আগের ঘটনাটা। এটা বললাম যে রাত্রিবেলা ফুটবলের আওয়াজ পেয়েছিলাম ফার্স্ট, প্রথম দিন যে ফুটবল ড্রপের যে আওয়াজটা পেয়েছিলাম, তাহলে ফুটবল ড্রপের আওয়াজটা ওই বাড়িটা থেকে পেয়েছিলাম, আর এই লোকটা ফুটবল খেলতো, পুরো লিঙ্ক কানেক্টেড। কারণ আমরা তো বলিনি যে আমরা ওখানে ঘটনার মানে বলের ড্রপের আওয়াজ পেয়েছি, এই লোকটাকে তো বলিনি, এই লোকটা জানবো কি করে? ডেফিনেটলি সেটা তাহলে কানেক্টেড ওখানে। মানে তুমি আজকে যে ঘটনাগুলো বললে সৌম্যজিৎ, প্রত্যেকটা ঘটনাই না খুব রিলেটেবল লেগেছে আমার, আর প্রত্যেকটা ঘটনাই খুব সাংঘাতিক। থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। তুমি কি কিছু বলতে চাও? আর একটা ঘটনা এন্ড করে দিই। ওখানে ওই জানলাটা, যে ঘটনাটা বলছিলাম জানলাটা, ওই জানলাটা যখন আমি পরবর্তীকালে উঠতাম বা যখন ওখানে শেষের দিকে ছেড়ে দেবো, ওই জানলাটার দিকে দেখে মনে হতো আমি তাকিয়েই থাকি, মনে হতো জায়গাটা কিছু একটা আছে বা না থাকতে পারে, বাট দেখে মনে হতো ভালো লাগছে। তো জানলাটা অনেক সময় হয় না যে আমরা কোনো একটা দিকে তাকিয়ে স্টাক হয়ে যায়, বিষয়টা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, সেই ওই জায়গাটা কিন্তু হতো আমার অনুভবটা, সেটাও আমি তোমাকে বললাম। তো আমার মনে হয় শেষকৃত্য করা উচিত ছিল এই জিনিসটার। তাই এত বড় সম্পত্তি বানিয়েছিল, একটা তো মায়া থাকবেই। কৌস্তবের আড্ডায় এসে আমার আজকে খুব ভালো লাগলো। যেই চ্যানেলের ঘটনা আমি রাত্রেবেলা শুনি না, দুপুরবেলা শুনি, কারণ রাত্রেবেলা ভয় লাগবে, আর শুনলেও মাকে পাশে নিয়ে শুনি। এবার হয়তো অনেকে এটা মজা করবে, বাট সত্যি যে কন্টেন্টগুলো ছাড়ো সেগুলো খুবই রিলেটেবল, এবং মনে হয় না যে কোনো বানানো ঘটনা, একদম রিয়েল ঘটনা তুমি ছাড়ো। এরকম করতে থাকবে কাজগুলো, আমিও দেখতে থাকবো অ্যাজ এ অডিয়েন্স। আমার এতদিন দেখতাম, এখন তোমার সাথে এসে আড্ডা মারতে পারছি, ঘটনা শেয়ার করতে পারলাম, খুব ভালো লাগলো। কৌস্তবের আড্ডা, তুমি একজন ফ্যামিলি মেম্বার। আশা করছি আজকের এই যে পডকাস্টটা আপনারা শুনলেন, দেখলেন, সৌম্যজিৎ বেশ কিছু ঘটনা, বেশ কিছু ইনসাইট শেয়ার করলো। আশা করছি এই প্রত্যেকটা জিনিসই আপনাদের ভালো লেগেছে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, অ্যান্ড সাবস্ক্রাইব টু কৌস্তব কুমার ইউটিউব চ্যানেল। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা অন্য কোনো বিষয়ে কৌস্তবের আড্ডাতে আসতে চান, এরকম একটা আড্ডা আমার সাথে উপভোগ করতে চান, তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং হ্যাঁ, কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।